হুম। এই যে কাজ শুরু করছে, অফার অ্যাকসেপ্ট করছি। প্রথম মাইলস্টোন মানে কাজ শুরু করার আগে অর্ধেক টাকা দিয়ে দিছে। নর্মালি কি হয়, আপওয়ার্ক বা ফাইবারে অর্ধেক অর্ধেক টাকা দিতে হয়। দেখ, এত সুন্দর করে কমিউনিকেশন করছি। সো ক্লায়েন্ট কমিউনিকেশন ইজ দ্য মেজর ফ্যাক্ট। তো আমরা আসো ক্লায়েন্ট কমিউনিকেশনের কিছু হ্যাকস দেখে আসি। মানে একটা ক্লায়েন্টের আসলে কমিউনিকেশনটা কেমন হবে, স্টার্টে কি হবে, শেষে কি হবে, মাঝে কি হবে, এই জিনিসগুলো দেখে আসি। প্রথমেই আমি ক্লায়েন্ট কমিউনিকেশনের 5টা মেজর ফ্যাক্টর নিয়ে কথাবার্তা বলবো। যখনই তোমার অ্যাকাউন্টে একটা ক্লায়েন্ট ল্যান্ড করবে, ধাপা ধাপ বুঝে ফেলাবা ক্লায়েন্ট কি চাইতেছে, তুমি পারবা কিনা, কতটুকু পারবা। টাকা পয়সা হিসাব পরে, আগে বুঝো কাজ। ধরো এই যে এই ক্লায়েন্টটা আজকে, এটা আজকের একটা ক্লায়েন্ট, হ্যাঁ। তো এইখানে এই ক্লায়েন্টটা চাইছে ওর কিছু ওয়েবসাইট, একটা ওয়েবসাইট লাগবে, রেস্টুরেন্ট ওয়েবসাইট। এরকম একটা ওয়েবসাইট লাগবে, সহজ ওয়েবসাইট, হ্যাঁ, আহামরি কিছু না। তো আমি দেখলাম ওর প্ল্যাটফর্মটা আলাদা, ওয়ার্ডপ্রেস, উইক্স না, স্কোয়ার স্পেসে করবে সে। তো আমি সুন্দর করে বললাম, দেখো ভাই, তুমি স্কোয়ার স্পেসে এই ফিচার পাবা না। লয়ালিটি প্রোগ্রামের কোনো অপশন স্কোয়ার স্পেসে নাই। তা জিজ্ঞাসা করতেছি, তারপর তোমার কি এরকম সব টাইপের পেজ লাগবে? সব মানে কি, মানে প্রোডাক্ট সেল করতে চাচ্ছ? সমস্ত জিনিস ক্লিয়ার করলো। কেন সম্ভব না, এটা একটা ভিডিও পাঠাইলাম আমি, দেখো। There on Squarespace right now. Inside the Squarespace, there are no map option. Okay. So what we have to do is we have to take the map from Google Map and take the code, embed a map, and we can just put a single location map with a code actually. But as I can say, see, there are some uh, different location map here. So these types of features are not available on Squarespace. What we can do, we can create a code with this, and we can, তার মানে আমি আরো বললাম কি পসিবল কি পসিবল না। প্রথমে ক্লিয়ারমেন্ট, মানে রিকোয়ারমেন্টস এর ক্লিয়ার ক্লিয়ার যদি না থাকে, ওরা আমি যদি না বলি, ও তো বলবে যে ভাই তোমার তো আমি বলছিলাম আমার এরকম জিনিস লাগবে, তুমি তো করতে পারলা না। তখন তো তোমাকে টাকা দিবে না। দ্যাটস ওয়াই আমি প্রথমেই সব ক্লিয়ার করে নিছি, ভাই এটা হবে, এটা হবে না, এটা করতে হইলে এই লাগবে, এটা করতে হইলে এই লাগবে, ঠিক আছে। রিকোয়ারমেন্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পর চলে আসবে বাজেটের গল্প। বাজেট কে বলে? ফ্রিল্যান্সার বলে না ক্লায়েন্ট বলে? হুম। ফ্রিল্যান্সার বলে। বাকিরা কি বলো? ক্লায়েন্ট ক্লায়েন্ট বলে ভাই। আচ্ছা, মাছ বাজারে যখন তুমি যাও, মাছ আলা হচ্ছে ফ্রিল্যান্সার। মনে করো ফাইবার একটা মাছের বাজার, অনেক মাছওয়ালা বসে আছে, লাইক আস, ফ্রিল্যান্সার। শুক্রবার সকালবেলা ভালো ভালো মাছ পাওয়া যায়, সব ক্লায়েন্টরা গেল মাছের বাজারে। ক্লায়েন্টরা কি করে, ভাই আমার ইলিশ মাছ আপনার পছন্দ হয়েছে, এই ইলিশ মাছের কেজি কত? এবার মাছওয়ালা বলে, ভাই 2500 টাকা, 2200 টাকা। এটা কি ক্লায়েন্ট বলে আমি তোরে 2000 টাকা দিব, দিবি কি না? ক্লায়েন্ট তো বলে না, বলে তো ফ্রিল্যান্সার, নাকি বলো? জি ভাইয়া। তার মানে নর্মাল বা অ্যাজ ইউজুয়াল ওয়ে হচ্ছে, আমি কাজ করব, আমি বাজেট বলবো। এখানেও আমি তাই করছি, ভাই তোমার এই কাজ করতে আওয়ারলি বা ফিক্স করো, আমি এই 350 নিচে করতে পারবো না। তা আমার এই অ্যাকাউন্টটা পুরাতন, আমার এই অ্যাকাউন্টে অনেক কাজের রিভিউ আছে, এই জন্য আমি বাজেট বলছি। বাট তোমরা নতুন, তোমরা বাজেট বলে ধরা খায়ও না, দুই ধরনের ধরা আছে।
এক, আমি এমন অনেক ক্লায়েন্ট পাইছি, আমি ক্লায়েন্টকে বলি আমার কোনো বাজেট নাই, তুমি বলো তোমার বাজেট কত। ক্লায়েন্ট দেখি বলে এক পেজ ল্যান্ডিং এর জন্য $1200 বাজেট। আমি $100 হলে খুশি মনে করে যেতাম, $200 হলে খুশি মনে করে যেতাম। আমি বলি আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, $1200 তো আমি রাজি। তাইলে আমি যদি বাজেট বলতাম, হাই বাজেটের ক্লায়েন্ট গুলোরে হারাইতাম, নাকি বলো? জি ভাইয়া। এবার লো বাজেটের ক্লায়েন্ট, আমার মনে মনে আছে আমি $200 একটা কাজ করে দিব। ক্লায়েন্ট বলল আমার বাজেট, আমি 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 আমার বাজেট বলি নেই। আমি বলছি হ্যাঁ তুমি বলো তোমার বাজেট, আমি বাজেট নিয়ে আসলে খুব বেশি নেগোশিয়েট করব না, তুমি তোমার বাজেটটা বলতে পারো। তখন ক্লায়েন্ট বললো $100। আমার মনে মনে একটু দুঃখ আছে, $100 কাজ $100 করাইতে চায়। আচ্ছা থাক করি, নতুন অ্যাকাউন্ট, বসেই তো আছি, করি না। তুমি ক্লায়েন্টকে বলো ঠিক আছে, আচ্ছা $100 দিছে ভালো কথা, সমস্যা নেই। আমি তোমাকে, ধরো ওয়েবসাইট, একটা ল্যান্ডিং পেজ বানাতে আসছে, তুমি বললা ভাই আমি তোমাকে অন পেজ এসইও, স্পিড অপটিমাইজেশনের কাজ করে দিব, বা এই ওই ফিচার ইন্টিগ্রেট করে দিব, এটাকে আপসেলিং বলা হয়। আপসেলিং মানে কি? স্যুট কিনতে গেছো, তাই লোকজন বললো যে ভাই আপনার এই স্যুটের সাথে একটা শার্ট তো দরকার সাদা কালারের, মাত্র $500 বেশি দিলেই একটা শার্ট পেয়ে যাচ্ছেন। তারপর বললো ভাই এই শার্টের সাথে লাল কালারের টাই আপনার সেই মানাবে, $600 মাত্র। তুমি চিন্তা করলো, $10,000 দিয়ে একটা স্যুট কিনছি, $600 দিয়ে একটা টাই কিনাই যায়। দিস ইজ কল আপসেলিং, মানে সিমিলার টাইপের প্রোডাক্ট ওকে খাওয়ানো, ক্রস সেলিং বেসিক্যালি। আপসেলিং মানে কি, একটা ধরো তুমি কি কিনতে গেলা, একটা কোকা কোলা কিনতে গেলা, মিডিয়াম কোকা কোলা $75, লার্জ $80, 25% বেশি পাচ্ছ। তুমি চিন্তা করলো মাত্র $5 দিয়ে আমি 25% বেশি পাচ্ছি, এটা আপসেলিং। আর আমরা এখন যেটা করতেছি এটা ক্রস সেলিং। তুমি একটা সার্ভিস নিতে আসছো, এটা রিলেটেড আরো কিছু সার্ভিস তোমার খাওয়াই দিয়ে আমি কিছু বাজেট বাড়াইলাম। And তুমি, ক্লায়েন্টের বাজেট ছিল 100, তুমি বললে আচ্ছা ঠিক আছে ভাই তোমার বাজেট 100 আমি মানতেছি, আমি রাজি। বাট তুমি একটু চিন্তা করো, তোমার ওয়েবসাইট অন পেজ এসইও, স্পিড অপটিমাইজেশন, সিকিউরিটি, এগুলো কাজ তো দরকার আছে তাই না? এগুলো ছাড়া তো ওয়েবসাইট বাঁচবে না। আমি তোমাকে এই তিনটা ফিচারই দিব, তুমি আমাকে $150 দিও। মাত্র $50 বাড়ায় আমি আপসেলিং করলাম। ক্লায়েন্ট রাজি হইলে ভালো, না রাজি হইলে আমি ওই 100তেই কাজ করব। সো বাজেট শুড কাম ফ্রম নর্মালি ফ্রিল্যান্সার্স, বাট ইনিশিয়াল স্টেজে প্রথম লেভেল 1 যাওয়া পর্যন্ত ফাইবারে, অর্থাৎ 5টা অর্ডার কমপ্লিট করার পর্যন্ত তোমরা বাজেট ক্লায়েন্টের হাতে ছেড়ে দিবা। ওকে, এভাবে বলবা তুমি তোমার বাজেট বলো, প্লিজ টেল ইউর বাজেট, আই উইল নট নেগোশিয়েট মাচ। আমি নেগোশিয়েট করবো না, আই নিড সাম হ্যাপি ক্লায়েন্টস টু গ্রো মাই অ্যাকাউন্ট। বুঝছো না বুঝো নাই বলো? জি ভাইয়া। জি ভাইয়া, কয়টা অর্ডারের পর বলবো? লেভেল 1 পর্যন্ত, 5টা অর্ডার পর্যন্ত আমরা বাজেট ক্লায়েন্টের উপর ছেড়ে দিব, যা আদায় করবো $5 দিলে সেটাই করব। বসেইতে আছি, পাঁচ জি ডলার ভাইয়া। একটা রেটিং রিভিউ যদি ঢুকে আমার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টটা বুস্ট হবে, বুঝো নাই? ভাইয়া, 5টা অর্ডার করলে লেভেল 1-এ যাওয়া যায়? 5টা অর্ডার $400, রাইট। এখন ও, কথা হচ্ছে, অনেক বড় বড় মোটিভেশনাল স্পিকারের গল্প শুনবা, লো বাজেটের ক্লায়েন্টের কাজ করবা না, এটা তোমার ক্যারিয়ার নষ্ট করে দিবে। ইটস ট্রু, বাট ইনিশিয়াল স্টেজে না। তুমি ইনিশিয়াল স্টেজে ধরে বসে থাকো আমি $200 নিচে কাজ করবোই না, তুই দিলে দে না দিলে জাগা। একটা ক্লায়েন্ট হারাইলা, দুইটা ক্লায়েন্ট হারাইলা, তিনটা ক্লায়েন্ট হারাইলা। ফাইবার দেখলো এই ছেলেটারে 3টা ক্লায়েন্ট দিছে, একটাও কনভার্ট করতে পারে নাই। কনভার্ট মানে কি, তোমাকে মেসেজ করছে, কথাবার্তা হইছে, কিন্তু অর্ডার দেয় নেই। আরেকটা ফ্রিল্যান্সারকে 3টা দিছে, দুইটাই কনভার্ট করে ফেলাইছে, তাহলে কার অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে? অবশ্যই যে 3টার মধ্যে 2টা কাজ করছে তার অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে, নাকি বলো? জি ভাইয়া। জি ভাইয়া। সো অবশ্যই আমি লো বাজারের কাজ আস্তে আস্তে কমাই দিব, কিন্তু অ্যাকাউন্টটার একটা পজিশনে যাওয়ার পর, লেভেল 1 পার হওয়ার পর, লেভেল 2 পার হওয়ার পর। যেমন এখানে আমি ডাইরেক্ট বলছি ভাই আমি 350, এটা আমি দেখছি অনেক প্যারার কাজ, 350 হলে করবো না, এলে করবো না, শেষ। এটা আমি কখন বলতে পারছি, আমার অ্যাকাউন্টটা যখন একটা পজিশনে গেছে,
আমার অ্যাকাউন্টে যখন ভালো পরিমাণ আর্নিং হয়েছে, 100-150 অর্ডার কমপ্লিট হয়েছে, তখন আমি এই সাহস করতে পারবো। তুমি এখন নতুন অবস্থা যদি বলো আমি এটা 350 নিচে করবোই না, ক্লায়েন্টের মনে মনে বাজেট ছিল 100, তাহলে কি হবে? হবে না তো। তুমি চিন্তা করো, তুমি এখন আঙ্গুর কিনবা, তোমার মনে মনে চিন্তা আছে যে আঙ্গুর মনে হয় 200-250 টাকায় পাওয়া যায়। এখন ওই আঙ্গুরওয়ালা বললো আমার এই আঙ্গুরের দাম 600 টাকা। তুমি চিন্তা করবার দরকার নেই আমার আঙ্গুরের, তাহলে ক্লায়েন্টে চলে গেল। সো ইনিশিয়াল স্টেজে বাজেট ফিক্স রাখা খুব বোকামি। হ্যাঁ, আমি বাজেট বাড়াবো লেভেল 1 লেভেল 2 পার হওয়ার পর, আমার যখন অ্যাকাউন্টটা রেগুলার বেসিস ক্লায়েন্ট আসতেছে তখন। এই যে দেখো আমার এই অ্যাকাউন্টটাতে এই যে সকাল রাত্রে 11:40-এ কথা বলছে, 11:30-এ 38-এ কথা হয়েছে, 10:24-এ কথা হয়েছে, 10:23-এ কথা হয়েছে, 10:12-তে কথা হয়েছে, 8টায় কথা হয়েছে, 3টায় কথা হয়েছে, 9টায় কথা হয়েছে, 9টায় কথা হয়েছে, 8টায় কথা হয়েছে। তো দেখো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা ক্লায়েন্ট আমি একদিনে হ্যান্ডেল করতেছি। সেই স্টেজে যখন যাবা তখন তুমি বাজেট ফিক্স করো। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া। এর পর চলে আসবে এস্টিমেটেড ডেডলাইন। প্রত্যেকটা ক্লায়েন্টের একটা মনে মনে ডেডলাইন থাকে, যে ভাই আমার 12 ঘন্টায় লাগবে, 24 ঘন্টা লাগবে, 7 দিনে লাগবে, 30 দিনে লাগবে, 2 মাসে লাগবে, 6 মাসে লাগবে। ইট ক্যান বি এনিথিং। ক্লায়েন্টকে একটু জিজ্ঞাসা করবো, ভাই বাজার তো ফিক্সড হইলো, তোমার কি কোনো এস্টিমেটেড ডেডলাইন আছে? এখন মনে করো আমি একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, কানাডার একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট। সে আমাকে হায়ার করছে 25 তারিখে, তার 30 তারিখে নতুন রেস্টুরেন্ট ওপেন হবে, তার ওয়েবসাইট রেডি করতে হবে মাত্র 5 দিনে। তুমি চিন্তা করো, একটা বড় বিজনেস বা একটা রেস্টুরেন্ট ওপেন হইতেছে, ওয়েবসাইট মেজর ফ্যাক্ট দেশের বাইরে, বাংলাদেশের ক্ষেত্রে বাদ দিলাম, একটা বিজনেস ওপেন হচ্ছে লাখ লাখ ডলারের, তাহলে ডেডলাইনটা কতটা ইম্পর্টেন্ট, নাকি বলো? আমি সমস্ত কাজ বাদ দিয়ে ওই ক্লায়েন্টের কাজ 3 দিনের মধ্যে শেষ করে দিছি। এরপর তার রিভিশন করতে আমার আরো 2 দিন লাগছে। যেদিন ভোরবেলা রেস্টুরেন্টের ওপেনিং, কানাডার একটা ক্লায়েন্ট, তার আগের দিন রাতে আমি সাইট শেষ করছি, সারা রাত জেগে। এখন চিন্তা করো, ওই দিন যদি আমি ডেলিভারি না দিতে পারতাম, ক্লায়েন্টের মালিক যেত যেত, বড় ব্র্যান্ড, তার আগে একটা রেস্টুরেন্ট আছে, আর একটা রেস্টুরেন্টের ব্রাঞ্চ ওপেন করতেছে, মানিজ্য সব যেত তার ক্লায়েন্টের। ক্লায়েন্ট আমাকে টাকা দিত না দিত সেটা ফ্যাক্ট না, এই ক্লায়েন্টের রেপুটেশনের জন্য আমার কাজ করতে হবে। ওই দিনের পর যদি ডেলিভারি করতাম, ক্লায়েন্ট হয়তো টাকা দিত কিন্তু রেটিং রিভিউ আমাকে কোনোদিনই ভালো দিত না। সো এস্টিমেটেড, আমি এমন অনেক ক্লায়েন্ট পাইছি এস্টিমেটেড ডেডলাইনের জন্য, মানে ধরো সকাল 12টার সময়, তারপর দুপুর 12টার সময় তার ডেলিভারি লাস্ট টাইম, 12টার আগ পর্যন্ত আমার সাথে ভালোভাবে কথা বলতেছে, 12টার পর তার চেহারা চেঞ্জ, ইউ আর এ লায়ার, এমনি বলছে আমাকে, ইউ আর এ লায়ার, তোমার 12টার মধ্যে কাজ দেওয়ার কথা ছিল, তুমি পারো নাই। এটা কি তোমার ভাল লাগবে? তুমি না ডেভেলপার ভাইয়া। ডিজাইনার যাই হও, তুমি জানো তোমার এই কাজ করতে কয়দিন টাইম লাগবে। ক্লায়েন্ট বলছে আমাকে 5 দিনের মধ্যে দিতে পারবা। তুমি চিন্তা করো আসলে যে 3 দিনের মধ্যে বা অর্ধেক টাইমের মধ্যে পারবা কিনা, কারণ তোমার রিভিশন আছে, ক্লায়েন্ট চেঞ্জেস দিবে। না পারলে বলবা ভাই এই টাইমের মধ্যে হবে না, তুমি যে 5 দিন টাইম দিছো হবে না, 10 দিন লাগবে, প্রথমেই কথা বলে নাও। তাহলে ক্লায়েন্টের মাইন্ডসেট ওভাবে সেট আপ হয়ে যাবে, 10 দিনের আগে তো আমি পাচ্ছি না। সো প্রত্যেকটা কাজের ডেডলাইন ইজ মেজর ফ্যাক্ট। এই যে ক্লায়েন্টের অর্ডারটা নিয়ে নিলাম আমি, হ্যাঁ, এটা $350 একটা কাজ, আমি লিখে দিছি দেখো, আমার টাইম লাইনে দিচ্ছে 5 থেকে 7 দিনের আগে আমি তোমার দিতে পারবো না, 7 দিনের পরেও হবে না, 5 দিনের আগেও পাবা না, এবং টোটাল প্রাইস $350। আমার এই এই জিনিসপত্র লাগবে, আমার এগুলো দিবা।
এখন আমি কাজ শুরু করব, আমার টার্গেট থাকবে 5 দিনে শেষ করা, আরো 2 দিন এক্সট্রা রাখবো যাতে আমি রিভিশনের জন্য টাইম পাই। রিভিশন মানে কি, ক্লায়েন্ট চেঞ্জেস দিবে। এই যে ক্লায়েন্ট দেখো দুনিয়ার চেঞ্জেস দিচ্ছে, এটা হয় নাই, এটা এমনি করো, এটা ভালো হয় নাই, এখান থেকে এটা ফালাও, এটা হয় নাই, এখান থেকে এই ছবিটা চেঞ্জ করে ওই ছবি দাও। এই যে রিভিশন করতে তোমার মোটামুটি 20-30% টাইম চলে যাবে। সো রেসপেক্ট ক্লায়েন্টস ডেডলাইন। আমরা বাঙালি 3টার সময় যেতে বলে, 3:30টার সময় গিয়ে একটা হাসি দিই, ভাই রাস্তায় জ্যাম ছিল। বাইরের দেশে এটা ক্রাইম, সোজা কথা। তোমার 3টায় দিছে টাইম, তুমি 3টায় আসতে পারো নাই, ক্রাইম, সোজা কথা। সো এই ডেডলাইন মানে একটা মেজর ফ্যাক্ট, একটা ক্লায়েন্টের চেহারা চেঞ্জ করে দেওয়ার জন্য এনাফ। সো তুমি যে টাইমে ডেলিভারি করতে পারবা, রিয়েলিস্টিক টাইম, তার অন্তত পক্ষে 1.5 গুণ টাইম বেশি নাও। 3 দিনে পারলে 5 দিনে নাও, 5 দিনে পারলে 7 দিনে নাও। কারণ এমনও হইতে পারে তুমি কাজ করতেছো করতেছো, হঠাৎ একটা আর্জেন্ট কাজ চলে আসছে, 12 ঘন্টার মধ্যে দিতে হবে একটা পেজ। তখন তোমার কিন্তু ওই 12 ঘন্টার কাজটাকে প্রায়োরিটি দিয়ে করতে গিয়ে এই ক্লায়েন্টের কাজটা লেট হয়ে গেল। সেজন্য অন্তত পক্ষে একটু টাইম বাড়ায় নিবা। তুমি বুঝতেছো 3 দিন লাগবে, তুমি 5 দিন নিবা। 5 দিন লাগতেছে, তুমি 7 দিন নিবা। ভাই এই টাইমটা কি রিভিশন টাইম সহ? হ্যাঁ, রিভিশন টাইমটা সহই তুমি অর্ডারটা নিবা। ঠিক আছে। আচ্ছা, এবার 4 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ আসতেছি। একটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝছি, বাজেট নিয়ে কথা বলছি, এস্টিমেটেড ডেডলাইন নিয়ে বলছি। এইবার ক্লায়েন্টকে বললাম, ভাই তোমার যদি একটা স্যাম্পল ডিজাইন থাকে তুমি আমাকে দিও। কেন? আমি ডেভেলপার, আমি যদি বলি পার্সোনালি আমি 1,500 ওয়েবসাইট নিজের হাতে করছি। এখন যদিও সময় হয় না নিজের হাতে কাজ করার জন্য। আমি এমন অনেক ক্লায়েন্ট পাইছি, আমি আমার বেস্ট দিয়ে ওয়েবসাইট বানাইছি, ক্লায়েন্ট বলছে কিচ্ছু হয়নি, তুমি এটা কি বানাইছো, ফালতু ওয়েবসাইট। এবার ক্লায়েন্টকে বললাম একটা স্যাম্পল দাও তো। ওই স্যাম্পল এত খ্যাত, মানে আমি জীবনে এরকম বাজে ওয়েবসাইট বানাইনি, কিন্তু ক্লায়েন্টের হ্যাপিনেসের জন্য, ওকে সন্তুষ্ট করার জন্য আমি ওইটা বানাই দিছি। ক্লায়েন্ট বলে খুব ভালো হয়েছে। ক্লায়েন্ট ফার্স্ট, ক্লায়েন্ট যেটা বলে ওইটাই ফাইনাল, কোনো কথাবার্তা নাই, শেষ। এই জন্য ক্লায়েন্টের কাছ থেকে স্যাম্পল ডিজাইন চাবা। এই যে দেখো, আমি ক্লায়েন্টকে এই যে আজকে যে ক্লায়েন্টের কাজটা নিছি, ওরে বলছি ভাই তোমার কোনো স্যাম্পল আছে? সে আমাকে এটা স্যাম্পল দিয়ে দিছে, দিস ইজ রেফারেন্স ডিজাইন। তা আমার রেফারেন্স ডিজাইন যদি সামনে থাকে, আমি এর বাইরে যাব? আমি চিন্তা করব এর কাছাকাছি কিছু একটা করার জন্য। আমার কাজ অনেক সহজ হয়ে গেল না, নাকি বলো? হুম। ভাইয়া, আমরা কি ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কি স্যাম্পল চাইতে পারবো অবশ্যই স্যাম্পল এট চাইতে পারো, ফার্স্ট তুমি বলতে অর্ডারে? পারো যে তুমি, হ্যাঁ, তুমি যদি কোনো মানে যদি কোনো প্রিফার্ড ইমেল টেমপ্লেট ডিজাইন থাকে, ইউ ক্যান শেয়ার উইথ মি। লোগো ডিজাইনের ক্ষেত্রে প্লিজ শেয়ার সাম সিম্পল টেমপ্লেটস। ওয়েবসাইট ডিজাইনে তো কোনো কথাই নেই, মানে তুমি 2-3টা করে স্যাম্পল নিবা। আচ্ছা, মানে ইমেইলের মানে ইমেল অটোমেট মানে গতকাল একটা অর্ডারের নক আসছিল, তো পরে ওইটা আর কি অর্ডার কনফার্ম হয়েছে, কিন্তু উনি আমাকে 3 দিনের টাইম নিয়েছি, বাট উনি কালকে আমাকে এক্সেস দেয়নি। আমাকে বলছে 1-1.5 ঘন্টা পরে দিবে। তারপর আমি ভোর 5:30টার দিকে ওনাকে নক দিলাম যে এখন আমি তো এক্সেস পেলাম না। পরে বলতেছে ওনার ওয়েবসাইট একটু ডাউন হয়ে গেছে, প্রবলেম, তো তুমি কি আজকে করবা, আপনাকে 24 ঘন্টা আগে টাইম গতকাল। এক্সটেনশন রিকোয়েস্ট পাঠাবা। সোনার ক্লাসে টাইম এক্সটেনশন রিকোয়েস্ট দেখছো না? 24 ঘন্টা আগে টাইম এক্সটেনশন জি। রিকোয়েস্ট দিবা আরো 2-3 দিনের জন্য, ঠিক আছে? তখন যেটা বলতেছিলাম, দেখো একটা ক্লায়েন্টের এইরকম যখন একটা স্যাম্পল থাকে, মানে আমি এর থেকে অনেক বেটার ডিজাইন বানাইছি। দেখো আমি ওকে দেখাইছি যে দেখো এই যে আমি আরো কিছু ওয়েবসাইট বানাইছি, তুমি দেখো তো কেমন হয়েছে। এই যে একটা অনেক অ্যানিমেটেড ওয়েবসাইট, অনেক চমৎকার ওয়েবসাইট, ইজি সুইটস। যাক, এখন ক্লায়েন্টকে আমার জিনিসগুলোও দিছি, ক্লায়েন্ট ক্লায়েন্টের জিনিসও দিছি। দেখো এটা অনেক সুন্দর অ্যানিমেটেড একটা ডিজাইন, ইজি সুইটস, সুইটসের উপর একটা ওয়েবসাইট। কিন্তু ভাইয়া, ক্লায়েন্ট আপওয়ার্কে তো লিঙ্ক দেওয়া যায়, কিন্তু ফাইবার ইনবক্সে কি লিঙ্ক দেওয়া ফাইবার যাবে আপওয়ার্কে স্যাম্পলের? সমস্ত ধরনের লিঙ্ক দেওয়া যাবে। লিঙ্ক না দিলে আমি কাজ করবো কেমনে? আগে এই জিনিসগুলো প্রহিবিটেড ছিল, এখন কোনো সমস্যা নেই, যে কোনো লিঙ্ক দেওয়া যাবে। আচ্ছা, ভাইয়া জুমের লিঙ্কও দেওয়া যাবে তাই না জুমের ওইখানে? লিঙ্কও দেওয়া যাবে, রাইট। হ্যাঁ ভাইয়া, আমি তবে এটার জুমের কথা লিঙ্কটা তুমি বলছি। দিবা না, ক্লায়েন্টের কাছ থেকে নিবা। ক্লায়েন্টকে বলবা শেয়ার ইওর জুম লিঙ্ক,
লেভেল 2 পার হওয়ার পর তুমি নিজেই ফাইবারের ভিতর থেকে জুম দিতে পারবা, ঠিক আছে? মানে আপওয়ার্কে যেরকম এরকম অপশন থাকে ভাই, এই যে এখানে দেখো আমাদের এখানে অপশন আছে, দেখো জুম লিঙ্ক ক্রিয়েট করার জন্য, ক্রিয়েট জুম লিঙ্ক। ফাইবারেও এরকম সুবিধা আছে, তুমি এটা লেভেল 2 এর পরে পাবা, এখন না। তো যাই হোক, আমি অনেক ভালো ভালো ওয়েবসাইট ডিজাইন করছি, বাট ক্লায়েন্টের চোখে এটাই ভালো, তাহলে আমি ক্লায়েন্টের কাজ করার সময় এইরকম একটা ডিজাইনই করে দিব, হোক সেটা পচা হোক সেটা ভালো। স্যাম্পল ডিজাইন মাস্ট। ক্লায়েন্টে বলবা ভাই তোর কম্পিটিটর থাকলে দে। কম্পিটিটর মানে কি, অনেক সময় হয় না যে লজ্জা পায় ক্লায়েন্টরা বলতে, হ্যাঁ কম্পিটিটরের ওয়েবসাইট দিব, এটা কেমন ব্যাপার হইলো, হ্যাঁ? কোনো লজ্জা নেই, ক্লায়েন্টকে বলবা তোমার যদি কোনো কম্পিটিটর ওয়েবসাইট থাকে বা তোমার কোনো যদি ওয়েবসাইট ভালো লাগে তুমি আমাকে দিতে পারো, আমি সেরকমই কিছু একটা করার চেষ্টা করবা, ক্লায়েন্টের লজ্জাটা ভাঙার ট্রাই করবা, ঠিক আছে? ওকে, এবার আমার সব হইল। ক্লায়েন্টের যদি স্যাম্পল না থাকে তাইলে কি হবে? ক্লায়েন্টের স্যাম্পল না থাকলে আমি আমার করা প্রিভিয়াস কোনো কাজের রেকর্ড দিব। যেমন আমি দিছি, দেখো তো, আমাকে বলছো তুমি কি আগে এরকম কাজ করছো, মানে ডু ইউ হ্যাভ এনি রেস্টুরেন্ট ওয়েবসাইটে কাজ করছো, এই যে আমি দিছি শেয়ার করে, একটা লিঙ্ক, দুইটা লিঙ্ক দিছি, তারপর তিনটা লিঙ্ক দিছি, চারটা লিঙ্ক দিছি, তারপরে আমার করা স্যাম্পলই দিছি। তো তোমরা ফাইবারে যখন অ্যাকাউন্ট মানে বিহেন্স অ্যাকাউন্ট করছো না, ওই বিহেন্সের লিঙ্ক দিতে পারো, অথবা এরকম লাইভ ড্রাইভের লিঙ্ক দিতে পারো, ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারো, যেটা ভাল লাগে তুমি দিবা তোমার এন্ড থেকে, যে ভাই দেখো তো এগুলো কেমন লাগে। অনেক ক্লায়েন্ট বলবে আমার তো কোনো স্যাম্পল ডিজাইন নাই, তাহলে ঠিক আছে আমি আমার কয়েকটা ডিজাইন দিতেছি, দেখো তো কোনটা ভাল লাগে। মানে সোজা কথা ক্লায়েন্টের চয়েসটা বাইর করার চেষ্টা করবা, শেষ। ফাইনালি একটা কাস্টম অফার পাঠাই দিবা। ফাইবারে কিভাবে কাস্টম অফার পাঠায় তোমরা দেখছো না? স্বর্ণ দেখাইছে? আমি তো দেখাইছি মনে হয় না? জি ভাইয়া। তো ওভাবে একটা কাস্টম অফার পাঠাই দিবা। ভাইয়া ভাই আর আমাদের একটু তো দেখাইন। আ- ভাইয়া আর ভাইয়া একটু আমাদের তো দেখাইলে ভালো হতো। একজন একজন বলো। ভাইয়া ভাইয়া আমাদের তো বিহেন্সেও যে আপনি মানে ডিজাইন গুলো রাখতে বলছেন, তো এখন যদি আমাকে ক্লায়েন্ট আর কি স্যাম্পল চায় তাহলে কি বিহেন্স এর লিঙ্কটা দিয়ে দিবো হ্যাঁ ভাইয়া? অবশ্যই বিহেন্স এর লিঙ্ক দিয়ে দিবা। ওকে, আরেকজন কি জানি বলতে ভাই যাচ্ছিল? ভাইয়া কাস্টমারটা আরেকবার দেখাইন। কাস্টম অফার না, ওকে। আচ্ছা ধরো ফাইবারে এই দেখো ক্রিয়েট অ্যান অফার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তোমার যে গিগের উপরে নক আসছে সেই গিগটা চুজ করবা, সিঙ্গেল পেমেন্ট চুজ করবা। ক্লায়েন্টের বাজেট ছিল $350, ক্লায়েন্টের টাইম ছিল 7 দিন। ব্যাস, এবার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট গুলো এগুলো ডেসক্রিপশনে লিখবা, লিখে সেন্ড অফার বাটনে ক্লিক করবা। ক্লায়েন্ট সেটা একসেপ্ট করলেই তোমার অর্ডারটা স্টার্ট হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ ভাইয়া। এটাই কাস্টমার। আচ্ছা, ভাই আমাদের ফাইবারের এটা তো দিলেন না ভাই, অনেকদিন হয়ে গেছে। প্রোফাইলে রিভিউ মোটামুটি অনেকগুলো জি জি দিচ্ছি, ভাই। যারা পাওনি আজকে কালকে পেয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা এখন আহ ভাইয়া বিহেন্সে আমাদের ওই যে লাইভ ওয়েবসাইট আপলোডের বিষয়টা কি আরো দেখা যেতেছে। আমি লাইভ ওয়েবসাইট আপলোড দেখাইছি বিহেন্সে, সেকেন্ড ভিডিওটা দেখো, এই পুরোটাই পোর্টফোলিও বিল্ড আপের উপর দেখাইছি। এটা দেখো, একটা হচ্ছে বিহেন্সের লিঙ্ক দেওয়া ক্লায়েন্টকে, আর একটা হচ্ছে লাইভ স্যাম্পল দেওয়া। এই যে গেট রিসোর্সে আমি লাইভ ভাইয়া ওয়েবসাইটও দিছি, বিহেন্সও দিছি। ওকে, ভাইয়া যেই ব্রাউজারে ফাইবার ক্রিয়েট করা অ্যাকাউন্ট, সেই ব্রাউজারে কি আমরা ক্লায়েন্টের কাজ করতে পারবো অন্য কেন সিম পারবা না? বদলে? অবশ্যই পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা যেখানে ছিলাম, আচ্ছা। এখন মনে করো একটা ক্লায়েন্ট তোমার কাছে আসছে, এই ক্লায়েন্টকে কিছু কি কি কোশ্চেন করতে পারো, এইগুলা চ্যাট জিপিটি দিয়ে তুমি একটু বানায় নিবা। যে ভাই আমার ল্যান্ডিং পেজের উপর একটা ক্লায়েন্ট আসছে, ধরো এরকম দেখো, সো তোমার ল্যান্ডিং পেজে গিগ আছে, আই হ্যাভ আ গিগ অন ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন।
So give me a list of 5 best possible question for my client. Question ক্লায়েন্টরা পছন্দ করে। এই কোশ্চেন গুলো তোমরা অটো মানে কুইক রিপ্লাই নামে মানে একটা অপশন পাইছো না? পাইছো নাকি? কুইক রিপ্লাই ফাইবারে যখন জি কোনো একটা ভাইয়া। আছে, হ্যাঁ তোমরা দেখছো না কুইক রিপ্লাই কেমনে সেট আপ করতে হয়? এই যে এখানে এই যে বিজলি বাতিতে ক্লিক করলে কুইক রেসপন্স। তো এইখানে তোমার যে রিলেটেড ক্লায়েন্ট আসতেছে, ধরো ম্যালওয়্যার রিমুভালের উপর আসছে, কি কি কোয়েশ্চেন হতে পারে, কি প্ল্যাটফর্ম ব্যবহার করতেছো, মানে কি কি প্রবলেম হয়েছে তোমার ওয়েবসাইটে, কি কি ইস্যু ফেস করতেছে, এরকম কমন কিছু কোয়েশ্চেন তোমরা সেট করে নিবা তোমার গিগের উপরে। চ্যাট জিপিটি বলে দিবে। যেমন ল্যান্ডিং পেজের জন্য বলছে প্রাইমারি গোলটা কি ল্যান্ডিং পেজের জন্য, তোমার টার্গেট অডিয়েন্স কারা, তোমার কি কোনো রেফারেন্স ওয়েবসাইট আছে কিনা, তোমার কন্টেন্ট বা অ্যাসেট রেডি করা আছে কিনা, তারপরে হচ্ছে তুমি অ্যাকশন কি চাও, কল টু মানে কল হবে নাকি একটা ফর্ম ফিল আপ হবে। হ্যাঁ, তো এই যে কমন কিছু কোয়েশ্চেন এগুলা তোমরা এই কুইক রিপ্লাই এর ভিতরে সেট আপ করে রাখবা ফাইবারে। বুঝছো না বুঝো নাই বলো? ভাইয়া বুঝছি। কিভাবে বুঝছি? ভেরি গুড। ভাইয়া কুইক রিপ্লাইটা এখন সেট করা যাবে নতুন অবস্থায়? হ্যাঁ, একটা ক্লায়েন্ট মেসেজ করলেই সেট করতে পারবা। এবার ক্লায়েন্ট হ্যান্ডেলের উপরে একটা ডকুমেন্ট আমি তোমাদেরকে দিয়ে দিছি। ক্লায়েন্ট হ্যান্ডেলের ডকুমেন্ট, পুরা ডকুমেন্ট, প্রত্যেকটা পয়েন্ট আমি এখন আসলে ইলাবোরেট করি একটা ভিডিও দিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রিল্যান্স ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য কিছু হ্যাকস। প্রথমেই বি অনেস্ট, ক্লায়েন্টের সাথে আমি যখন কমিউনিকেশন করব, একটা প্রজেক্টের টেকনোলজি কি হবে, ডেডলাইন কেমন হবে, বাজেট কেমন হবে, শুরুতে ট্রান্সপারেন্ট থাকা উচিত। সেকেন্ড পয়েন্টটা আন্ডার প্রমিস, অর্থাৎ আমি যতটুকু কাজ পারবো তার থেকে কিছুটা কম প্রমিস করব, সো দ্যাট আমি যদি ক্লায়েন্টকে প্রজেক্টটা ডেলিভারি করতে যাই, আমি যদি সেই প্রমিসটা অনুযায়ী ডেলিভার করতে পারি তাহলে তো খুবই ভালো। আর যদি নাও করতে পারি কোনো সমস্যা নেই, কারণ আমি কিন্তু কিছুটা আন্ডার প্রমিস করছি। তো এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। ধরা যাক আমি একটা এসইও এক্সপার্ট, সো আমি একটা ওয়েবসাইটকে গুগলের 8 নম্বর পেজে র্যাঙ্ক করাতে পারবো। সো আমি সেফ থাকার জন্য ক্লায়েন্টকে বলবো আমি তোমাকে 10 নম্বরে র্যাঙ্ক করে দিব। সো দ্যাট যেটা হবে, আমি যদি 8 নম্বরে র্যাঙ্ক করতে পারি দ্যাট উড বি গ্রেট, আর যদি নাও পারি অ্যাটলিস্ট 10 নম্বরে থাকবে। সো আমি সেফ জোনে থাকতেছি। এর পরের পয়েন্টটা টেক মোর টাইম, অর্থাৎ একটা প্রজেক্ট করার জন্য আমার যতটুকু সময় লাগবে তার থেকে একটু বেশি সময় নিব। সো ক্লায়েন্টরা, বিশেষ করে আমাদের দেশের বাইরে যে সমস্ত ক্লায়েন্টরা থাকে তারা আসলে খুবই টাইম কনসিয়াস। সুতরাং আমরা যখনই বেশি সময় নিব তার মধ্যে ডেলিভারি করতে পারলে তো ভালোই, আর যদি সেই সময়ের মধ্যে ডেলিভারি নাও করতে পারি তাহলে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ আমি কিন্তু বেশি সময় নিচ্ছি। এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি চমৎকার। যেমন আমি একটা ফ্রেন্ডের বাসায় গেলাম, সে ফ্রেন্ড বাসায় নাই, তো আমি ফ্রেন্ডকে ফোন করলাম, ফ্রেন্ড বললো আমি 1 ঘন্টার মধ্যে আসতেছি। সো আমি কিন্তু ওই 1 ঘন্টা ঘুরবো, চায়ের দোকানে চা খাবো, গল্প করব, 1 ঘন্টা পর আবার যখন এসে দেখবো সে ফ্রেন্ডটা আসলে, আমার কিন্তু আসলে তখন মেজাজ খারাপ হয়ে যাবে, রাইট? সো আমি যদি সে ফ্রেন্ডটা আমাকে আগেই বলতো যে 2 ঘন্টা সময় লাগবে, আমি কিন্তু 2 ঘন্টা ওভাবে ম্যানেজ করে নিতাম। সো দ্যাট আমরা সবসময় ক্লায়েন্টকে যতটুকু সময় লাগবে তার থেকে বেশি সময় বলবো প্রজেক্ট ডেলিভারি ক্ষেত্রে। এর পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে কিপ ইন টাচ, অর্থাৎ ক্লায়েন্টের সাথে রেগুলার টাচে থাকা। অর্থাৎ আমার কতটুকু কাজ হলো, কতটুকু কাজ আরো সময় লাগতে পারে, বা এই কাজটুকু বা ডিউ কাজটুকু করার জন্য আরো কেমন সময় লাগবে, রেগুলার বেসিস যদি আমরা ক্লায়েন্টের সাথে আপডেটেড থাকতে পারি দ্যাট উড বি গ্রেট। ক্লায়েন্টরা অনেক ফ্রেন্ডলি হয় আসলে। এরপরে যে ব্যাপারটা ফার্স্ট ইমপ্রেশন, অর্থাৎ আমি যদি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বলি, আমাকে একটা 10 পেজের ওয়েবসাইট করতে দিছে, আমি একটা পেজ খুব সুন্দরভাবে করে ক্লায়েন্টকে জমা দিলাম, একটা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট হলে ওয়াও চমৎকার একটা সাইট বানাইছে। সো পরবর্তীতে যদি আমাদের আসলে ওই সাইটটা করতে ডেলিভারিতে বা কোনো সমস্যা হয়, ক্লায়েন্ট কিন্তু আসলে থিঙ্ক করবে যে না আই এম গেটিং আ গুড কোয়ালিটি। সো দ্যাটস ওয়াই আমরা ফার্স্ট এটা ইমপ্রেশন দেওয়ার ট্রাই করবো। আর যদি আমরা পুরো সাইটটা করার পর ক্লায়েন্টকে জমা দিই, দেখা যায় 10টা পেজে 10 ধরনের প্রবলেম, ক্লায়েন্ট আমাকে পুরো সাইটটা আবার নতুন করে করতে বলতে পারে। শুরুতেই যদি আমরা প্রবলেমটা জেনে যাই, অল্প কিছু কাজ ডেলিভার করে ক্লায়েন্টকে দেখালাম, ক্লায়েন্টের চয়েসটা কিন্তু আমরা বুঝতে পারবো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ক্রিয়েট আ ফার্স্ট ইমপ্রেশন। এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে বি ট্রান্সপারেন্ট অ্যাবাউট ইউর শিডিউল, অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টের সাথে মিটিং করি আমাদের আসলে টাইম জোন আলাদা, ইএসটি টাইম এবং বিইটি টাইম বা নিউ ইয়র্ক টাইম অবশ্যই আলাদা। সো আমি আমার টাইম জোনে অ্যাভেলেবেল যদি থাকি আমি অবশ্যই তাহলে মিটিং করবো, এবং যদি সময় ওই একটা ক্লায়েন্ট আমাকে টাইম বললো ওই সময় আমি আসলে ঘুমাবো, সো দ্যাট আমাকে আসলে জানাতে হবে ট্রান্সপারেন্টলি যে এই টাইম আমার আসলে ঘুমের টাইম,
আমি আফটার 6 আওয়ার্স আই ক্যান ডু আ মিটিং। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে স্প্লিট ইউর ওয়ার্ক এফিসিয়েন্টলি, অর্থাৎ অনেক ক্লায়েন্টের কাজ অল্প সময়ে শেষ হয়ে যায়, অনেক ক্লায়েন্টের কাজ শেষ হওয়ার জন্য অনেক সময় লাগতে পারে। কিছু ক্লায়েন্ট আমাকে রেগুলার বেসিস একটা প্যারা দিতে পারে, এই কতক্ষণে লাগবে কতক্ষণে লাগবে। আর কিছু ক্লায়েন্টের টাইম নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, সে বলছে ফাইন তুমি 30 ডেজে করো, 15 ডেজে করো। সো দ্যাট আমাকে আমার কাজগুলোকে স্প্লিট করতে হবে এফিসিয়েন্টলি বেসড অন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট আসলে কি ধরনের জিনিস চাচ্ছে, কত তাড়াতাড়ি চাচ্ছে, এই জিনিসগুলোর উপর আমার আসলে কাজগুলোকে স্প্লিট করে ফেলতে হবে। আমাদের অ্যাকাউন্ট যখন অনেক গ্রো করে ফেলে তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ক্লায়েন্ট চলে আসে। সেক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস বলা শিখতে হবে, সে নো রেদার দেন মেবি। অর্থাৎ অনেকগুলো প্রজেক্টে আমি বিজি, সো আমি এখন আর এক্সট্রা কাজ নিতে পারতেছি না। আমি ফ্র্যাঙ্কলি ক্লায়েন্টকে বলবো আমি আসলে এখন কাজ শুরু করতে পারবো না, আমার কাজ শুরু করতে 1 সপ্তাহ সময় লাগবে, তারপর এতদিন পরে তুমি ডেলিভারি পাবা। ক্লায়েন্ট যদি আমাকে হায়ার করে ফাইন, আর না হায়ার করলে কোনো সমস্যা নেই। কারণ আমরা দেখা যায় অনেকগুলো কাজ নিয়ে দেখা যায় আসলে অন টাইমে ডেলিভারি করতে পারি না, বা দ্রুত কাজ করতে গিয়ে প্রজেক্টের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তার থেকে বেটার আমরা অল্প কিছু কাজ নিব, বা আমার আসলে যতটুকু অ্যাবিলিটি সেই অনুযায়ী কাজ নিব এবং সেই অনুযায়ী ডেলিভারি করবো। সো এরপরে যে পয়েন্টটা, অ্যান্টিসিপেট দ্য ক্লায়েন্টস নিড, অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টের সাথে আসলে মিটিং গুলো করি তখন আমরা কিন্তু জাস্ট হ্যাঁ পারবো বা ইয়েস আই ক্যান ডু, আমি এই ধরনের কাজ করছি, এরকম না করে আমরা যদি আসলে ফ্র্যাঙ্কলি ক্লায়েন্টের সাথে একটা ডিসকাশন ক্রিয়েট করতে পারি। লাইক ক্লায়েন্ট আমাকে বললো যে এরকম একটা ওয়েবসাইট লাগবে, আমি যেহেতু ওয়েব ডেভেলপার আমি ওয়েবসাইট দিয়ে উদাহরণ দিচ্ছি। সো তারপর আমি ওকে বলতে পারি ঠিক আছে তুমি এটা ওয়ার্ডপ্রেসে করতে পারো, অথবা এটা কোডিং দিয়ে করতে পারো, অথবা এটা উইক্স দিয়ে করতে পারো। ক্লায়েন্ট আমাকে বললো আমার একটা ইভেন্ট পেজ লাগবে, তখন আমি অ্যান্টিসিপেট করতেছি, অর্থাৎ আমি বলতেছি সাজেশন দিচ্ছি এরকম না এরকম হইলে ভালো হয়, তুমি ওটাও হোস্টিং নিতে পারো, এই ডোমেইনটা ভালো হবে তোমার জন্য। এন্ড ডোমেইনে আসলে তোমার ইয়ারলি কস্টটা অনেক বেড়ে যায়, সো দ্যাট তুমি ডোমেইনটা তুমি 6 মাসের জন্য নিতে পারো। সো এই ধরনের কিছু অ্যান্টিসিপেশন যখন থাকবে ক্লায়েন্ট আসলে খুবই খুশি হবে, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কমিউনিকেট উইথ ক্লায়েন্ট এট দ্য ভেরি বিগিনিং। এরপরে যে ব্যাপারটা এটা হচ্ছে শেয়ার রেগুলার রিপোর্টস। এটা আমাদের একদমই দেখা যায় না, আমরা আসলে ফুল কাজটা শেষ হওয়ার পর ক্লায়েন্টের বলে দেখা কাজ হয়েছে। বাট বেসিক প্রসেসটা হচ্ছে আমরা উইকলি বা ডেইলি অথবা মান্থলি বেসিস আমরা আসলে ক্লায়েন্টকে রিপোর্ট করবো, অর্থাৎ এই যে এতটুকু কাজ হয়েছে, এতটুকু কাজ হইতে আরো এতদিন সময় লাগবে। সো তুমি আমাকে বলো যে তোমার আর কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, বা তোমার আসলে তুমি কি হারি কিনা, ইনে হারি কিনা। সো এই জিনিসগুলো আমার রেগুলার বেসিস রিপোর্ট থাকে। এটা ভিডিও মিটিং করতে হবে, নট লাইক দ্যাট আই ক্যান জাস্ট শেয়ার যে আমি এতটুকু করছি, আগামী এতদিনের মধ্যে এতটুকু কাজ হবে। সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ভিডিও অর ফেস টু ফেস কল। আমি নিজে পার্সোনালি ফেস করছি, যে সমস্ত ক্লায়েন্টকে আমি আসলে ভিডিও কলে নিয়ে আসতে পারছি 80 থেকে 85% ক্লায়েন্ট খুব দ্রুত কনভার্ট হয়ে গেছে। বিকজ আমি যখন একটা ভিডিও কলে থাকতেছি, আই ক্যান শেয়ার মাই স্ক্রিন, আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারতেছি যে এই ধরন তুমি এরকম একটা সাইট চাচ্ছ, সো দিস আর দ্য প্রজেক্টস আই হ্যাভ ডান সিমিলার টু দ্যাট। সো এটা অনেক হেল্প করে এবং ক্লায়েন্টকে দ্রুত কনভার্ট করা যায়। যে বললাম অ্যান্টিসিপেটের ব্যাপারটা থাকে, অর্থাৎ ক্লায়েন্ট আমি সাজেশন দিচ্ছি, ক্লায়েন্ট আমাকে বুঝতে পারতেছে, ক্লায়েন্টের সাথে ফ্লুয়েন্ট একটা কমিউনিকেশন থাকলে ইটস রিয়েলি ভেরি ইজি টু গেট মোর প্রজেক্টস। এর পয়েন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে হ্যান্ডেল ডিফারেন্ট টাইপস অফ ক্লায়েন্ট। আমরা আসলে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বিভিন্ন টাইপের ক্লায়েন্ট পেতে পারি। কিছু ক্লায়েন্ট অনেক কিছু জানে, কিছু ক্লায়েন্ট কিছুই জানে না, আর কিছু ক্লায়েন্ট কিছু কিছু জানে। সো প্রথম দুইটাই আসলে খুব খারাপ, অর্থাৎ দেখা যায় যে সমস্ত ক্লায়েন্ট অনেক বেশি জানে তাকে হ্যাপি করা টাফ, আর যে সমস্ত ক্লায়েন্ট কিছুই জানে না তখন আমি একটা প্রবলেমে পড়ে গেলে সেই জায়গাটা ফিক্সিংটা সে আসলে বলতে পারে না, কিছুই জানে না সে। আর রেদার দেন কিছু যদি জানে ক্লায়েন্ট, সেক্ষেত্রে আসলে ক্লায়েন্টকে কনভিন্স করা যায়। সো আমার কাছে মনে হয়েছে যে থার্ড টাইপ অফ ক্লায়েন্ট ইজ গুড। সো দিস আর দ্য ক্লায়েন্ট হ্যান্ডলিং হ্যাকস ফর আ ফ্রিল্যান্সার, এন্ড আই থিঙ্ক এই হ্যাক গুলো মনে রাখলে যে কোনো অ্যাকাউন্টে যে ক্লায়েন্ট গুলো আসবে এই ক্লায়েন্ট গুলোকে খুব সহজে হ্যান্ডেল করা যাবে। এন্ড আই থিঙ্ক দিস ভিডিও উইল হেল্প আ লট টু হ্যান্ডেল ইউর ফ্রিল্যান্স ক্লায়েন্ট। তো এটা তো বুঝলা তাই না? এটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট হ্যান্ডেল করার ট্রিক্স, এবং এটার একটা স্লাইডও দেওয়া আছে। লাস্ট থিংস, এখন আমরা তোমাদের জন্য যেটা করছি একটা কমিউনিকেশনের প্লে লিস্ট দিয়ে দিলাম। এইখানে আমাদের কতগুলো ভিডিও আছে, 94টা ভিডিও আছে বিভিন্ন ক্লায়েন্ট মিটিং এর। এগুলাতে আমি লাইভ ক্লায়েন্টের ভিডিও থেকে শুরু করে, সবাই তো নতুন অবস্থায় লাইভে ভিডিও ক্লায়েন্টের মিটিং করতে পারবা না তাই না? অনেক সময় ক্লায়েন্টের কথা বুঝবা না, অনেক সময় ক্লায়েন্টের সাথে কথা বলতে গিয়ে প্রবলেম হবে, অনেক সময় অ্যাসেন্ট বুঝবা না। তো তারপরও ভিডিও মিটিং গুলো একটু দেখবা, ক্লায়েন্টরা কি চায় কি বলে এগুলো একটা আইডিয়া পাবা। এর পাশাপাশি একটু নিচের দিকে নামলেই তুমি দেখবা ফাইবারে আমরা ক্লায়েন্টদের সাথে কিভাবে কমিউনিকেশন করতে পারি, এই যে কিভাবে ফাইবারে ক্লায়েন্ট কমিউনিকেশনের মেসেজ কমিউনিকেশনের উপরে প্রচুর ভিডিও আছে।
যারা এই 90টা প্লাস ভিডিও শেষ করে ফেলতে পারবা, তোমার কাছে কমিউনিকেশন একদম ক্লিয়ার বা পানি ভাত মনে হবে। এখন একটা ক্লায়েন্টের সাথে তুমি মিটিং করলা, মিটিং করার পর আমি শিওর তুমি ম্যাক্সিমাম কথাবার্তা বুঝবা না। ফর দ্যাট আমাদের ব্র্যান্ডিং ক্লাসে আমরা ট্যাকটিক নামে একটা টুল দেখাইছি, যারা শুধুমাত্র ফাইবার ক্র্যাশের নতুন তারা একটু দেখে নাও। এই ট্যাকটিক টুলটার মাধ্যমে আমরা কি করতে পারি, ক্লায়েন্টদের সাথে খুব শর্টকাটে মিটিং করতে পারি। মিটিং আমি না বুঝলেও হ্যাঁ হু করে যাব, এআই আমাকে পুরা লেখা লিখে দিবে। লেটস সি কেমন হয়। আপনি একটা ক্লায়েন্টের সাথে মিটিং করতেছেন এবং 2 ঘন্টার একটা লম্বা মিটিং শেষে আপনি ট্রান্সক্রিপ্ট জেনারেট করতে পারতেছেন, অর্থাৎ ক্লায়েন্টকে বলছে এই জিনিসগুলো একটা রিটেন ভার্সন পাচ্ছেন। এর পাশাপাশি এআই এর মাধ্যমে কিভাবে এই মিটিংটা শর্ট সামারি, ডিটেইল সামারি অথবা বুলেট পয়েন্ট সামারি আপনি পেতে পারেন, আজ আমরা দেখাবো। বিশেষ করে নতুন ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য খুব চমৎকার একটা টুল। আমরা যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, ক্লায়েন্টের অনেক অ্যাসেন্ট, বিশেষ করে নতুন ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে অনেক সময় বুঝতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা মিটিংটা কন্টিনিউ করবো। মিটিংটা কন্টিনিউ করার পর আমি যখন ট্রান্সক্রিপ্ট আকারে দেখতে পাচ্ছি লিখে লিখে ক্লায়েন্ট আসলে কি বলছে, আমি কি বলছি, এই জিনিসটা একটা সামারি পেয়ে যাচ্ছি, এটা কিন্তু খুব চমৎকার। এর পাশাপাশি ইউটিউবে অনেক সময় একটা ভিডিও আমি অনেক লম্বা একটা ভিডিও আমি আসলে এটা সামারি চাচ্ছি, সেক্ষেত্রে ইউটিউবের ভিডিও লিঙ্কটা দিয়ে আমি ট্রান্সক্রিপ্ট জেনারেট করে চ্যাটজিপিটিতে যদি আমি ট্রান্সক্রিপ্ট ইনপুট দিই, সে কিন্তু আমাকে একটা শর্ট সামারিও তৈরি করে দেয়। এই সব মজার জিনিসগুলো tactic.io নামে একটা টুলের মাধ্যমে আমরা আজকে দেখবো। প্রথমে যে টুলটা আমাদের লাগবে সেটা হচ্ছে ট্যাকটিক ক্রোম এক্সটেনশন। আমরা ক্রোম এক্সটেনশনটা প্রথমে ইনস্টল করে নিব। একটু ক্রোম অ্যাড এক্সটেনশন। আমার কিসে কিসে লাগবে, জুমে লাগবে, মিটে লাগবে। এছাড়াও যদি অন্য কোনো মিটিং আমি ব্যবহার করতে চাই সেটা টিক দিয়ে দিব। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, ইনেবল করে দিলাম, অ্যালাউ। আচ্ছা, এবার আমার জিমেইল দিয়ে আমি একটু কানেক্ট করে নিচ্ছি, মানে অ্যাকাউন্টটা করে নিলাম ট্যাকটিকের। না, আমাদের ট্যাকটিকের ক্রোম এক্সটেনশনটা কিন্তু চলে আসছে। ট্যাকটিকের ক্রোম এক্সটেনশন আমি পিন করে দিলাম। ডান। এখন আমরা যে কোনো একটা গুগল মিট ওপেন করব। একটা ইনস্ট্যান্ট মিটিং ক্রিয়েট করলাম। আমি এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইউজ মাইক্রোফোন এন্ড ক্যামেরা। লিঙ্কটা কপি করলাম, এটা মিটের একটা লিঙ্ক। তো দেখো মিটে কথা বলতেছি, ধরো হ্যাঁ, এই লেখাগুলো বুঝতে পারবো। আমাদের ফ্রিল্যান্সার কথা বলবে। ওকে, সার্ভিস পেজ, বুকিং পেজ এন্ড কন্টাক্ট পেজ. So we are a consultancy firm and we have some consultation option like 1 hour or 3 hours consultation. So people have to buy the consultation, and after buying the consultation, they can book me on a fixed time in my available time. So that's why we need a booking option actually. So people can buy the appointment and do consultancy with me. So on the booking page, those are the contents. I think it's clear to you, right? Okay, got it. So, you need a website and the function will be a booking system. So do you have any inspirational website or example website that you like most? Okay, yeah, I have a competitor website I'm going to share you after the meeting. Another thing, I have some services also. So we provide actually some services like if anyone want to have a fixed meeting or in front of the client, we can do some consultancy, and if needed, we can go to the court for my client. So we actually provide on-site services also. So we want to highlight those on the services page, and on the contact page, we will share my phone number and email address also, as well as our addresses. So that on the contact page, there will be a map and one thing I want a quotation option. So how it can be integrated, can you share? তোমাকে দেখতেছো হাতে ডান দিকে লেখা হচ্ছে, অটোমেটিক্যালি তুমি ক্লায়েন্ট কি বলতেছে সেটা লেখা পাচ্ছ, তুমি কি বলতেছো সেটা লেখা পাচ্ছ। ইনস্ট্যান্টলি তুমি যদি কোনো কিছু না বুঝো, তাহলে তুমি এই যে ডান দিকে লেখার দিকে তাকাইলে তুমি বুঝতে পারবা, সেই অনুযায়ী রিপ্লাই করতে পারবা। বাট না বুঝলেও কোনো সমস্যা নেই। দেখো আমরা যখন এই মিটিংটা, তুমি একটু ভিডিওটা দেখো পুরোটা, হ্যাঁ আমি শর্টে দেখাচ্ছি। আমরা যখন মিটিংটা শেষ করব, দেখো কিন্তু খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে। এখন আমি চাইতেছি যে এইটার
ট্রান্সক্রিপ্টটা এখানে আছে, এটা আমি জেনারেট করতে যাচ্ছি। সো জাস্ট মিটিংটা আমি এন্ড করার সাথে সাথেই আমাকে tactic.io এর একটা লিঙ্কে নিয়ে যাচ্ছে, এবং এই লিঙ্কে যাওয়ার পর আমি কিন্তু আমার ট্রান্সক্রিপ্ট গুলো নিচে নিচে দেখতে পাচ্ছি, তাই না? সো কারো যদি অ্যাসেন্টে সমস্যা হয়, একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে গেছি আমি, ক্লায়েন্টের অনেক সময় আমাদের নতুন ফ্রিল্যান্সারদের অনেক সময় দেখা যায় যে অনেক ক্লায়েন্টের অ্যাসেন্ট বুঝতে সমস্যা হয়, বা ক্লায়েন্ট কি বলতেছে আমি মোটামুটি আন্দাজ করতে পারতেছি বাট কমপ্লিটলি বুঝতেছি না। সো তাদের জন্য এটা কিন্তু খুব চমৎকার একটা টুল। কমপ্লিটলি আমি কিন্তু মিটিং শেষে আমি ও কি বলছে আমি কি বলছি এইটার একটা টোটাল ভিউ আমি দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে সামারি টাইপের কিছু তৈরি করার জন্য। সো আমরা জেনারেট নাও বাটনে ক্লিক করলাম। সো আমি একটা শর্ট সামারি চাচ্ছি। তো এখানে কিছু এআই প্রম্পট একটা অপশন আছে, এখানে এআই দিয়ে ওরা এই পুরো জিনিসটা একটা শর্ট সামারি তৈরি করে দিচ্ছে। শর্ট সামারিটা কিরকম করবেন ভিডিও, অর্থাৎ আমার নাম বলতেছে আর কি, ক্লায়েন্ট আসলে ডিসকাস করছে যে কি নিয়ে 5 পেজের একটা ওয়েবসাইট লাগবে কনসালটেন্সি ফার্মের জন্য, হ্যাঁ, এবং এখানে বুকিং সিস্টেম থাকবে। আর ফ্রিল্যান্সার মারিয়াম সাজেস্ট করছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে করা যেতে পারে, এবং এস্টিমেটেড কস্টটা হচ্ছে $200, এবং মোটামুটি 5 দিনের মতো সময় লাগবে পুরো কাজটা কমপ্লিট করার জন্য, এবং এসইও সার্ভিসটাও ইনক্লুডেড থাকবে। তাহলে এটা একটা শর্ট সামারি কিন্তু আমি পুরো মিটিং থেকে পেয়ে গেলাম, চমৎকার একটা জিনিস, তাই না? এখন আমি চাইতেছি আসলে একটা ডিটেইল সামারি। তো ডিটেইল সামারি বাটনে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আমি এই যে কথাবার্তা এটার একটা ডিটেইল সামারি, ডিটেইল সামারিতে আরো সুন্দর করে লিখছে ওরা ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট, কয়টা পেজ লাগবে, ফাংশনালিটি কি কি লাগবে, বুকিং ফাংশনালিটি চাইছে, পাশাপাশি কনসালটেশন অ্যাপয়েন্টমেন্ট চাইছে, সার্ভিসের মধ্যে আসলে কিছু ইন ফ্রন্ট অফ ক্লায়েন্ট এবং অনসাইট সার্ভিসের কিছু সার্ভিস অপশন রাখছে, কন্ট্যাক্ট পেজের মধ্যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, ম্যাপ ইন্ডিকেশন, আমি যা বলছি পুরো জিনিসটা কিন্তু সুন্দর করে সামারি নিয়ে চলে আসছে, রাইট? এন্ড প্ল্যাটফর্মের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস সাজেস্ট করছে মারিয়াম, দেন এস্টিমেটেড কস্ট কত ছিল $200, এবং কমপ্লিশন টাইম ছিল 5 days। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো অপশন আছে। সো আমাকে সামারি করে দিতেছে, ভিডিওটা দেখে নিবা। ট্যাকটিক চমৎকার একটা টুল, আপওয়ার্ক, ফাইবার দুটোটা জায়গায় মিটিং করার সাথে সাথে তোমরা তোমার মিটিং এর সামারি পেয়ে যাওয়া। এটা আমার কাছে অনেক ভালো লাগে একটা টুল, যারা নতুন অবস্থায় ইউজ করতেছো এই ট্যাকটিক টুলটা চমৎকার। আচ্ছা, তো আপওয়ার্কে আমরা এই যে ক্লায়েন্ট হ্যান্ডেলের যে ফ্যাক্ট গুলো এগুলো জানাম, তোমরা প্রত্যেকটা টপিকের উপরে লিখে রাখো যে ভাই ই কমার্সের উপরে আসলে প্রোডাক্ট কয়টা আছে এটা জানতে চাবো, পেমেন্ট গেটওয়ে কি কি আছে জানতে চাবো, শিপিং লাগবে কিনা, ট্যাক্স লাগবে কিনা জানতে চাবো, কোনো প্রিফার্ড থিম আছে কিনা জানতে চাবো, ল্যান্ডিং পেজের উপরে ক্লায়েন্ট আসলে স্যাম্পল সাইট আছে কিনা, কোনো ফর্ম লাগবে কিনা, পিক্সেল লাগবে কিনা। মানে এইগুলো চ্যাট জিপিটি দিয়ে অন্তত পক্ষে 10টা 20টা কোয়েশ্চেন রেডি করে রাখো। এবার বাজারিং, একটা ক্লায়েন্ট যখন তোমার কাছে আসবে, এইটা আমি তো ওপেন বাজেট বলেই দিছি, তারপর একটা মনে মনে বাজেট রাখতে পারো, একটা ল্যান্ডিং পেজ, এটা মিনিমাম বাজেট প্রথম 20টা অর্ডারের ক্ষেত্রে ল্যান্ডিং পেজের জন্য। এই গুগল শিটটা তোমাদের কিন্তু ক্লাসরুমে দেওয়া আছে, হ্যাঁ, এই যে গেট শিট নামে একটা অপশন আছে, শিটটাতে চলে যাবা। এখানে নিচের দিকে দেখবো অনেক অনেক ট্যাব আছে, এখানে আমরা এই যে বাজেট অ্যাপ্রোচ নেগোসিয়েশন নিয়ে কথা বলতেছি। তো ল্যান্ডিং পেজ এসইওর জন্য $10 পার পেজ, স্পিড অপটিমাইজেশনের জন্য $40 থেকে $50, সাইন আপ ফর্মের জন্য $10 থেকে $20, ফুল ওয়েবসাইটের জন্য $70 থেকে $150, বুকিং ফিচারের জন্য $50, এলএমএস এর জন্য $120, পিক্সেলের জন্য 10, চ্যাটবটের জন্য 10। এরকম তোমরা তোমাদের মতো করে প্রাইসিং গাইডলাইন মনে মনে সেট আপ করে ফেলবা। এটা অন্যান্য সেক্টর যারা আছে তারা কেমনে বুঝবা, তোমার আশেপাশের যে গিগগুলো আছে তারা কত প্রাইজে দিচ্ছে সেই অনুযায়ী তোমরা সেট আপ করতে পারো। ক্লায়েন্ট হ্যান্ডেল যা যা আছে এগুলো আমি দিলাম তোমাদেরকে, ট্যাকটিকের কথা বললাম। এখন আমাদের ফেক ক্লায়েন্ট, আমরা যদিও এটা ব্র্যান্ডিং এ দেখাইছি, তারপরও যেহেতু এখন নতুন অবস্থা তোমাদের অনেক পরিমাণে ফেক ক্লায়েন্ট আসতেছে, সো ফেক ক্লায়েন্টের এই টপিকটা একটু কভার করে আসি আমরা। এবং এখানে আমার একটা ব্লগ আছে, ব্লগটা একটু ভিজিট করবা, ব্লগটা ভিজিট করে ব্লগের কন্টেন্ট গুলো একটু দেখার ট্রাই। সাইটে কি হলো আবার, আচ্ছা, দেখতেছি। তো ভিডিওটা একটু দেখে আসো।
যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করে থাকি তাদের অনেক সময় ফেক ক্লায়েন্ট ফেস করতে হয়। শুধুমাত্র ফ্রিল্যান্স মার্কেট প্লেসে না, যারা সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পায় বা ডিরেক্ট কোনো ক্লায়েন্ট পায় তাদের মধ্যে অনেকেই দেখা যায় ফেক ক্লায়েন্ট থাকে। সো আমাদের ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকতে হবে। তো কিভাবে আসলে ফেক ক্লায়েন্ট চিনবো? তো বেসিক্যালি ফেক ক্লায়েন্টরা আমাদেরকে নক করে মেইন উদ্দেশ্যটা থাকে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার বা অপারেটিং সিস্টেম হ্যাক করার, র্যানসামওয়্যার বা র্যাটের মাধ্যমে, এবং পরবর্তীতে আমাদের অপারেটিং সিস্টেম বা কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে সে কিন্তু আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে, তারপর হচ্ছে আমাদের ফাইবার বা আপওয়ার্ক বা বিভিন্ন মার্কেট প্লেসের অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে, তাছাড়াও পেওনিয়ার বা ডলার উইথড্র প্ল্যাটফর্মের অ্যাক্সেস এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক কিছু হ্যাক হয়ে যাচ্ছে। তো আসুন জেনে নেই এই ধরনের ফেক ক্লায়েন্টকে কিভাবে চিনবো। সো নাম্বার 1 হচ্ছে টেলিগ্রাম স্ক্যাম। জেনারেলি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বা আপওয়ার্কে বা ফাইবারে আমরা বিভিন্ন জব পোস্টে অ্যাপ্লাই করতে গিয়ে দেখি জব পোস্টের মধ্যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করার জন্য বলা হচ্ছে। সো এই ধরনের ক্লায়েন্ট থেকে আমাদের দূরে থাকতে হবে। এন্ড জেনারেলি এরা টেলিগ্রামে নিয়ে প্রথমে কিছু ছোট ছোট কাজ প্রদান করবে এবং সেক্ষেত্রে পেমেন্টও পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় বিশাল আকারে একটা ইনভেস্টমেন্ট করতে বলতেছে এবং পরবর্তীতে সেই ইনভেস্টমেন্টের টাকাটা লস হয়ে যায়। অনেক সময় আবার স্প্যাম লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা আমাদের জিমেইল বা ফেসবুক বা লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক করার জন্য বিভিন্ন স্প্যাম বা ফিশিং লিংক দেওয়া হয়ে থাকে। তো নাম্বার 2 হচ্ছে হিউজ বাজেটের কাজ। অনেক সময় আমরা আসলে জানি একটা মার্কেটে একটা জবের ভ্যালু কেমন হতে পারে। ধরা যাক একটা ওয়েবসাইট আমি বানাবো $500 থেকে $800, এইটার এনাফ প্রাইস। তো দেখা যায় একটা জব দেখলাম, যে জবে বিট করতে গিয়ে আমি দেখলাম ক্লায়েন্টের বাজেট হচ্ছে $2000, $3000 বা $5000। অনেক সময় প্রজেক্ট বেসিস কাজ করতে গেলেও দেখা যায় যে কি সে মান্থলি আমাদের $5000 বা $10,000 অফার করতেছে ছোট কিছু কাজের জন্য। সো ছোট কাজ বড় অ্যামাউন্ট, এই ধরনের ক্লায়েন্টের সাধারণত ফেক হয়ে থাকে। এই ধরনের ক্লায়েন্টকে স্কিপ করুন। নাম্বার 3 হচ্ছে ফিশিং লিংক এবং র্যানসামওয়্যার। তো অনেক সময় জব ডেসক্রিপশনে আমাদের বলা হয়ে থাকে অপরিচিত কোনো লিংকে ক্লিক করার জন্য বা কোনো ফাইল ডাউনলোড করার জন্য বলা হয়ে থাকে। তো সাধারণত লিংকে ক্লিক করলে বা ফাইল ডাউনলোড করলে যেটা হয়, দেখা যায় কোনো একটা ম্যালিশিয়াস লিংকের মাধ্যমে কোনো একটা ভাইরাস আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাচ্ছে। এছাড়াও ব্রাউজার হ্যাকিং হতে পারে, এছাড়াও কুকি হাইজ্যাকিং হতে পারে। সো সাধারণত র্যানসামওয়্যার বা ভাইরাস অ্যাটাকের মাধ্যমে আমার কম্পিউটারে যখন অ্যাটাক গুলো চালাচ্ছে, সেক্ষেত্রে আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের জন্য নির্দিষ্ট র্যাট তৈরি করা হয়ে থাকে। সেক্ষেত্রে অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস নিয়ে কিন্তু আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া বা আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো হ্যাক করে ফেলতে পারে। আর লিঙ্ক দেখে আসলে বোঝা যাবে এটা স্প্যাম লিঙ্ক। অনেক সময় দেখা যায় ফিশিং লিঙ্কের ক্ষেত্রে উল্টাপাল্টা কিছু লেখা থাকে, codemanbd.com এরকম কোনো ওয়েবসাইট না, উল্টাপাল্টা কিছু একটা লেখা .com বা .io এরকম উল্টাপাল্টা লিঙ্ক দেখা যায়। এগুলো দেখে আসলে চিনা যায় যে এগুলো আসলে ফিশিং লিঙ্ক। এছাড়া র্যাট বা ভাইরাস যুক্ত অনেক সময় ভিডিও বা অডিও ফাইল জিপ করে দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় আমরা জিপটা যদি ডাউনলোড করি, আমাদের র্যানসামওয়্যারটা পুরো কম্পিউটার অপারেটিং সিস্টেমে হ্যাক হয়ে যায় এবং ব্রাউজারে থাকা আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট গুলোর অ্যাক্সেস চলে যায় হ্যাকারদের হাতে। আমি নিজেও আসলে 2015-তে এরকম একটা হ্যাকের সম্মুখীন হয়েছিলাম। ডাউনলোড করার পর অপারেটিং সিস্টেম আমার তখন উইন্ডোজ ছিল। ডাউনলোড করার পর দেখা গেছে আমার ফাইবার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এবং ফাইবার অ্যাকাউন্টের পাশাপাশি সে পেওনিয়ার অ্যাক্সেস দিচ্ছে। ফাইবার থেকে ডলার, হিউজ অ্যামাউন্ট ডলার ছিল, সেটা পেওনিয়ারে ট্রান্সফার করছে। দেন আমার পেওনিয়ার থেকে হ্যাকারের পেওনিয়ারে ট্রান্সফার করে ফেলছে। সো এবং কোনো ধরনের চিহ্ন ছাড়াই। সো চেষ্টা করতে হবে এই ধরনের অপরিচিত লিঙ্কে ক্লিক না করার। আরেকটা ট্রিক্স হচ্ছে, এই ধরনের র্যাট বা র্যানসামওয়্যার যখন তৈরি করা হয়, এগুলো নির্দিষ্ট একটা অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়। জেনারেলি এই ধরনের ভাইরাস বা র্যানসামওয়্যার গুলো উইন্ডোজের জন্য বানানো হয়। সেক্ষেত্রে আমরা যদি লিনাক্স সার্ভারটা ব্যবহার করতে পারি, সেটা কি লিনাক্স অপারেটিং সিস্টেমটা কিন্তু আমার জাস্ট উইন্ডোজের মধ্যেই কিন্তু আমি কোনো একটা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছি। যদি এমন হয় ক্লায়েন্টের হইতে পারে যে এটা অরিজিনাল লিঙ্ক, আমি আসলে কনফিউজ, সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে লিনাক্স সার্ভারে গিয়ে ফাইলটা ডাউনলোড করতে পারি। সেক্ষেত্রে আমাদের উইন্ডোজে কোনো ইফেক্ট পড়বে না। দেন ওয়ার্ক বিফোর পে, কমন একটা স্ক্যাম। জেনারেলি আমাদের সাউথ এশিয়ান ক্লায়েন্টরা এই ধরনের কাজ করে থাকে। ফাইবার বা আপওয়ার্কে ক্লায়েন্ট আসতেছে, আসার পর সে বলতেছে আসলে কাজটা অনেক বিশাল অ্যামাউন্ট, তুমি আমার একটা পার্সিয়াল পার্ট করে দাও। তোমার একটা 10 পেজের ওয়েবসাইট, তুমি আমার হোম পেজটা করে দাও, কোনো পেমেন্ট আমি তোমাকে করবো না। যদি তুমি এই কাজটা করতে পারো, দেন তোমাকে আমি ফুল অ্যামাউন্টের অর্ডারটা করবো। সো জেনারেলি এই ধরনের ক্লায়েন্টরা 80% ক্ষেত্রেই পেমেন্ট না করে চলে যায়। তো অবশ্যই আমরা ফাইবার বা আপওয়ার্কে অর্ডার ছাড়া কোনোভাবেই কাজ করবো না। এর পরের ব্যাপারটা খুব মজার, পেইড চেক at US ব্যাংক। অর্থাৎ অনেক সময় দেখা যায় কাজ করে দিতে বলবে এবং কাজটা কমপ্লিট হওয়ার পর সে বলবে যে ঠিক আছে আমি তোমাকে পেমেন্ট করতেছি, তো তুমি তোমার পরিচিত আমেরিকান যদি কেউ থাকে বা আমেরিকান কোন একটা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দাও, আমি তোমাকে পেমেন্ট পাঠিয়ে দিচ্ছি বা চেক পাঠিয়ে দিচ্ছি। তো এদের থেকে দূরে থাকা ভালো, কারণ সাধারণত এরা ফেক চেক পাঠিয়ে থাকে। অনেক সময় দেখা যায় যার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিচ্ছে তার ব্যাংকে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। ডোমেইন হোস্টিং কিংবা থিম প্লাগইন কিনে দেওয়া, এটা খুব রিসেন্ট একটা স্ক্যাম। এটা হচ্ছে এরকম, একটা ক্লায়েন্ট আমাকে আপওয়ার্কে নক করবে বা ফাইবারে নক করবে, নক করার পর তার
ওয়েবসাইটের জন্য ডোমেইন বা হোস্টিং কিনে দিতে বলবে, এবং অথবা এরকম হতে পারে যে থিম বা প্লাগইন কিনে দিতে বলছে। সো তিনি ওই অ্যামাউন্টের কিন্তু অর্ডারও করতেছে আমাদেরকে। সো জেনারেলি যেটা হয়, আমরা যখন ডোমেইনটা ট্রান্সফার করে দিব বা থিম প্লাগইনটা তাকে দিয়ে দিব, সে অর্ডারটা ক্যান্সেল করে দিবে, অথবা পুরো অর্ডারের অ্যামাউন্টটা সে রিফান্ড নিয়ে নিবে ব্যাংক থেকে। সো তাহলে আমার কি হলো, জেনারেলি আমার কখনোই কোনো ক্লায়েন্টের, আমার মাস্টার কার্ড দিয়ে কোনো ক্লায়েন্টের জন্য কখনোই কোনো কিছু কিনে দিব না। অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যাম, দিস ইজ দ্য লাস্ট পার্ট। বেসিক্যালি এটা এখন এতটা বেশি হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের মানে বড় বড় ফ্রিল্যান্সিং গ্রুপ চালাতে গিয়ে এত বেশি এই ধরনের পোস্ট আসতেছে, আমরা ডিক্লাইন করতেছি। তারপর হচ্ছে অনেকে আসলে যখন কেউ নতুন কেউ শিখতে যাচ্ছে যে কিভাবে ফ্রিল্যান্সিং করবো বা শিখবো, তাদেরকে ইনবক্সে নক করা হচ্ছে বা কমেন্টে তাদেরকে লিঙ্ক দেওয়া হচ্ছে। তো এইভাবে অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যামটা ছড়াচ্ছে। এবং এটা জেনারেল প্রসেসটা আমি একটু যদি খুলে বলি, ধরা যাক কেউ একজন বাংলাদেশি হইতে পারে বা দেশের বাইরের কেউ আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বললো যে তুমি ছোট ছোট কিছু কাজ করবে, এবং ছোট ছোট কিছু কাজ করে প্রত্যেক সপ্তাহে 2,000-3,000 টাকা তুমি ইনকাম করতে পারবা। সো দেখা যাচ্ছে প্রথমে আমাদের কিছু ইউটিউবের ভিডিও লিঙ্কে ক্লিক করতে বলতেছে, বা কোনো ডাইরেক্ট ক্লিক করতে বলতেছে, তারপর আবার টাকাও পাঠিয়ে দিচ্ছে আমাদের বিকাশে। প্রথমে আমাদের ট্রাস্টটা গেদার হলো, এরকম একবার, দুইবার, তিনবার হওয়ার পর এরপর আমি 1,000 টাকা পাইলাম, 3,000 টাকা পাইলাম, আস্তে আস্তে আমার একটা ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে। এর পরবর্তী সপ্তাহে দেখা যায় তারা একটা গ্রুপে অ্যাড করে, এবং সেই গ্রুপের মধ্যে অ্যাড করার পর সেই গ্রুপে অনেক মানুষজন থাকে। সেই গ্রুপে তখন অপশন দেওয়া হয় যে তুমি 1,000 টাকা ইনভেস্ট করো, তুমি 1,200 টাকা পাবা কমিশন সহ, অথবা 3,000 টাকা ইনভেস্ট করো, তুমি 3,400 টাকা কমিশন পাবা, এরকম অপশন দেওয়া হয়। এবং অপশন গুলোতে আমি ইনভেস্ট করলাম, ইনভেস্ট করার পর দেখা যায় আমি কিছু রিটার্নও পাচ্ছি, অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে পরবর্তীতে। নেক্সট ডে 5,000, 7,000, 10,000 টাকা ইনভেস্ট করো, 5,000 ইনভেস্ট করলাম, আমি 5,600 বা 6,000 টাকা পাইলাম। দেন আরো বাড়তে থাকে, 15,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা। এভাবে যখন বড় অ্যামাউন্ট জমতে থাকে, তখন দেখা যায় একটা সময় আমি আর টাকা পাচ্ছি না। জেনারেলি এই ধরনের কাজগুলো করার জন্য বাইন্যান্স টাইপের একটা ওয়েবসাইট তৈরি করে, যেখানে আসলে ট্রেডিং করা যায়, বাই সেল করা যায়। দেন জেনারেলি আসলে যারা ক্রিপ্টো বা ট্রেড নিয়ে কাজ করে না, তাদের জন্য নতুন অবস্থায় এই জিনিসগুলো বুঝে ওঠা খুবই খুবই টাফ, এবং তাদের একটা লিমিটেড টাইম থাকে। অর্থাৎ আধা ঘন্টার মধ্যে তুমি যদি এত টাকা ইনভেস্ট না করতে পারো, অথবা তুমি আগামী 2 ঘন্টার মধ্যে এত টাকা ইনভেস্ট না করতে পারো, তুমি প্রিভিয়াসলি যা ইনভেস্ট করছো তার কোনো টাকাই পাচ্ছ না। এবং গ্রুপ ওয়াইজ এমন ভাবে ম্যানিপুলেট করে যে গ্রুপের সমস্ত মেম্বার দেখা যাচ্ছে যে সে বলতেছে হ্যাঁ আমি ইনভেস্ট করছি, আপনিও করেন, আপনি না করলে আমরা তো টাকা পাবো না। আবার নিয়মটা এমন থাকে যে গ্রুপের সবাই যদি ইনভেস্ট না করে, তাহলে কিন্তু কেউই টাকা উঠাতে পারবে না। সো অন্যান্য গ্রুপ মেম্বারদের পিয়ার প্রেসারও থাকে। আসলে কিন্তু সেই গ্রুপ মেম্বাররা তাদেরই তৈরি করা, এবং এতটা ওয়েল ট্রেইন যে আসলে ইনভেস্ট করতেছে, সে আসলে বুঝে না, যে সে মনে করে যে এই গ্রুপ মেম্বাররা আমার মতোই সে আসলে ইনভেস্ট করছে। পরবর্তীতে দেখা যায় বিভিন্ন সময় ইউএসডিটি থেকে বিটকয়েন বা যে কোনো কয়েন বাই করতে বলে, সে কয়েন গুলো আবার নির্দিষ্ট একটা রেট হইলে সেল করতে বলে কারেন্ট মার্কেটে। এরকম কিছু ট্রানজাকশন করতে করতে দেখা যায় তার ওয়ালেটে জমা হয়েছে 2 লাখ বা 3 লাখ টাকা। তো ওই 2 থেকে 3 লাখ টাকা সে দেখতেছে তার ইনভেস্টমেন্টের একটা কমিশন সহ জমা হয়েছে, সেটা উইথড্র করতে গেলে দেখা যাচ্ছে লক করে রাখছে উইথড্র। তাহলে আমি যদি একজন মেন্টরও থাকে এখানে, সেই মেন্টর ইনস্ট্রাক্ট করে, তাকে যদি নক করা হয় যে আমি কেন পেমেন্ট পাচ্ছি না, আমি তো ডলার উইথড্র করতে পারছি না, তখন বলা যায় তুমি আরো 1.5 লাখ টাকা বা আরো 2 লাখ টাকা ইনভেস্ট করলে তারপর তুমি উইথড্র করতে পারবা। সো লাস্ট স্টেপে গিয়ে তারা আসলে কনফিউজ হয়ে যায় যে আমি আসলে ডলারটা আমার তো পাইতে হবে, কারণ প্রিভিয়াস লাইনে অনেকগুলো ইনভেস্টমেন্ট করছে। তখন সে আরো ইনভেস্টমেন্ট করে, ফাইনালি তাকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হয়। পরবর্তীতে খবর নিয়ে দেখা যায় যে যারা নক করছিল তারা দুবাই বা বিদেশের এমন কেউ, তাকে রিচ করার কোনো অপশন নাই। সো জেনারেলি আমি সবসময় মনে রাখবো, অনলাইনে ইনভেস্টমেন্ট রিলেটেড স্ক্যাম এটা একদমই এটা থেকে দূরে থাকতো। কারণ আমি অনলাইনে কাজ করবো, আমি টাকা পাবো, আমি কাজ করতেছি, আমি টাকা পাবো। সো ওয়াই আই শুড ইনভেস্ট? আমি ইনভেস্ট করবো আমার নিজের বিজনেসে, আমি কেন অন্য জনের কাছে ইনভেস্ট করবো? এটা একটা কমন একটা থিওরি। বা এখানে আসলে এমন ভাবে ম্যানিপুলেট করা হয় যে ঘরের মধ্যে থাকে, যে এত অল্প সময়ের মধ্যে ডিসিশন গুলো নিতে হয়, গ্রুপ ওয়াইজ অ্যাক্টিভিটিস, দেন টাকা পাইছি তো আগে, এরকম মানে দ্বিধাদ্বন্দ্বে থাকতে থাকতে বিশাল একটা অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট হয়ে যায়। সো অনলাইনে 1 টাকা যদি আমাকে কেউ ইনভেস্ট করতে বলে অন্য কারোর কাছে, অন্য কোনো ওয়েবসাইটে, তাহলে আমি বুঝে নিব দ্যাট ইজ স্ক্যাম। ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকুন। যে সমস্ত ক্লায়েন্টরা স্ক্যামিং করতেছে বোঝা যাচ্ছে, তাদের থেকে দূরে থাকুন। হ্যাপি ফ্রিল্যান্সিং। দ্যাটস ইট। আমাদের আজকে ক্লায়েন্ট কমিউনিকেশনের পার্ট এখানেই শেষ। মনে রাখবা একটা কথা, একটা ক্লায়েন্ট তোমার লাইফ চেঞ্জ করার জন্য এনাফ। আমি এমন অনেক ক্লায়েন্ট পাইছি, ধরো আমার ফাইবারে লেভেল 1 পার হওয়ার পর লেভেল 2, তখন আসলে লেভেল 2 তে জাস্ট 50 ডলার কমপ্লিট করে লেভেল 2 দিয়ে দিত। আলাদা কোনো প্রাইসিং রিকোয়ারমেন্ট ছিল না। 49 ডলারে আটকে আছে, প্রত্যেক মাসে 15 তারিখে লেভেল ডিক্লেয়ার হইতো। তো আমি একটা অর্ডারের জন্য আটকেছিলাম, ক্লায়েন্টকে বললাম ভাই তুমি আমাকে একটা অর্ডার দিয়ে দাও, আমার অ্যাকাউন্টে লেভেল 2 পেয়ে যাবো, এটা আমার অ্যাকাউন্টের জন্য হেল্পফুল হয়ে যাবে। আমি ফিক্স ক্লায়েন্ট।
তো বলছে আচ্ছা ঠিক আছে, তুমি পরে আমার কোনো একটা কাজ করে দিও, অর্ডার দিয়ে দিছে, রিভিউ দিয়ে দিছে, লেভেল 2 পেয়ে গেলাম। এই যে একটা ফেভার, এটা কোনোভাবেই তুমি মানে টাকা দিয়ে কিনতে পারবে না। আমরা অনেক সময় এরকম করে, একটা ক্লায়েন্ট, ভাই তুই আমার কাছে আসছস, 15 দিন পর আমাকে বললো অর্ডার শেষ, কাজ শেষ, টাকাও পেয়ে গেছি। 15 দিন পর বললো একটা ছবি একটু ঝামেলা আছে, একটু চেঞ্জ করে দাও না, এই ফর্মটাতে একটু আপডেট লাগবে, করে দাও না। তখন আমরা কি করি, ক্লায়েন্টে ধরে বসি, ঠিক আছে আমাকে $15 একটা অর্ডার দাও। কেন ভাই, তোমার 2-3 মিনিটের কাজ, টাকা ছাড়া করো না। ক্লায়েন্টকে বলো আচ্ছা কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আমি করে দিচ্ছি তোমাকে, জাস্ট আমাকে 5 মিনিট টাইম দাও। এরকম আমার 2-3টা ক্লায়েন্ট আছে, মাঝে মধ্যে আমার কাছে আসা বলে এডিট করে দাও, ব্লগ পেজটাতে একটু চেঞ্জ করে দাও না, নতুন একটা ব্লগ আপলোড করে দাও না। আমি টাকা পয়সা নিই না, আমার যেগুলো 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, আমি টাকা পয়সা নিই না। ক্লায়েন্ট ইভেন্ট দিতে চায়, এই কত দিব, হাউ মাচ ইউ ওই, ওই মানে কিন্তু কতটুকু তোমার লাগবে, আমার লাগবে না, আমি করে দিচ্ছি। একটা ওয়েবসাইট বানাইছো, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, সেটার রিভিশন করে অর্ডার শেষ হওয়ার পরও ক্লায়েন্ট কোনো একটা প্রবলেম পাইছে, তুমি করে দিচ্ছ। তুমি একটু চিন্তা করো ক্লায়েন্টের সাইকোলজি। তুমি যদি ওই ক্লায়েন্টের জায়গায় হইতা, কখনো অন্য কোনো ফ্রিল্যান্সারকে চিন্তা করতা আরেক ফ্রিল্যান্সারের সাথে কন্ট্যাক্ট করব, সে আমার প্রবলেমগুলো দেখবে, ওয়েবসাইট দেখবে, তারপরে প্রবলেমের সলিউশন করব, পেমেন্ট করব, আলাদা কমিউনিকেশন হবে, এত প্যারা কে যাবে? যে ফ্রিল্যান্সার কাজ করছে সে আমার ফ্রিতে করে দিতেছে। এখন ভাইয়া, 1 মিনিট দাঁড়াও, এখন আমি ওকে তো লাইফ টাইম ফ্রিতে কাজ করে দিব না। ও যখন আমার কাছে লেনদে একটা জিনিস নিয়ে আসবে, ধরো একটা নতুন ল্যান্ডিং পেজ অ্যাডের জন্য সে বানাইতে চায়, বা আমি একটা ইমেল টেমপ্লেট বানাই দিচ্ছি, সে নতুন করে ইমেল টেমপ্লেট আরেকটা ডিজাইন করতে চায় নতুন ক্যাম্পেইনের জন্য, তখন তো আমি ওকে ফ্রিতে করে দিব না। তখন আমি ঠিকই টাকা নিব, কিন্তু ও তখন ওই কাজটা করানোর জন্য আমার কাছে আসবে। সুতরাং সবসময় টাকার দিকে তাকাবা না। আমি এমন অনেক ফ্রিল্যান্সার দেখছি টাকায় আটকায় আছে, পেমেন্ট ছাড়া কাজ করে নেই। পরে আমি বললাম এটা কেন করলো, বলে ভাই আমি তো টাইম দিচ্ছি তাকে। হ্যাঁ ফাইন, তোমার এখন কিছু লং টার্ম ক্লায়েন্ট দরকার। একটা লং টার্ম ক্লায়েন্ট বানানোর জন্য মেইন রিজনটাই হচ্ছে তুমি ওকে আনকন্ডিশনাল সাপোর্ট দিবা যখন লাগবে। যেমন শিপ আইটি নামে আমার একটা ওয়েবসাইট আছে, আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এ রেগুলার বেসিস আমাকে 2-3টা ব্লগ আপলোড করতে দেয়, একটা ব্লগ এডিট করতে দেয়, সে ছোট ছোট কাজগুলো আমি করে দিই। কিন্তু যখনই লং প্রজেক্ট নিয়ে আসে আমি বলি আচ্ছা ঠিক আছে আমাকে তুমি একটা, ইভেন এমনও আছে আমি কোনো টাকা পয়সার কথা বলি না, আমি নিজেই একটা $50 অফার পাঠাই দিই, ক্লায়েন্ট নিজেই সেটা অ্যাকসেপ্ট করে আমাকে পেমেন্ট টেমেন্ট করে দেয়, আমি ওদিকে কাজ টাজ করে রেখে দিই। আবার মাঝে মধ্যে যখন দেখি ছোট কিছু জিনিস, আমি আর টাকা পয়সা চাই না। মনে রাখবা তোমার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট লাইফ টাইম তোমার ক্লায়েন্ট আসতেই থাকবে প্রত্যেক দিন, এমন কোনো গ্যারান্টি নাই, তুমি যত বড় ফ্রিল্যান্সার হও। বিশেষ করে ফাইবারে তুমি 2-3টা রেটিং খারাপ খাও পর পর, 4 স্টারের নিচে নামো, 2-3টা রেটিং পর পর আর কি, দেখবে তোমার 2-2.5 মাস তোমার গিগ র্যাঙ্কে নাই। তুমি প্রত্যেক দিন 7টা, আমি এমনও আছে প্রত্যেকদিন একদিনে 32টা ক্লায়েন্ট হ্যান্ডেল করছি, নতুন 32টা ক্লায়েন্ট আমার অ্যাকাউন্টে আসছে, কিন্তু 2-3টা খারাপ রেটিং খাইছি, শেষ। 2-2.5 মাস কোনো অর্ডার নেই, কোনো নক নেই, তখন তুমি বাঁচবা কেমনে? তখন তোমার বাঁচার একমাত্র সম্বল হচ্ছে তোমার লং টার্ম ক্লায়েন্ট গুলা, যারা মাঝে মধ্যেই এসে তোমাকে কাজ দেয়। যেমন এই যে ক্রিস্টাল নামে একটা ক্লায়েন্ট, এই যে ইনি আমাকে মনে হয় 17-18টা অর্ডার দিছে, 17-18টা অর্ডার দিছে এই একটা অ্যাকাউন্টে খালি। ও মাঝে মধ্যে আইসা বলে ভাই আমার ইমেল মার্কেটিং লাগবে, ভাই আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাগবে, ভাই আমার ওয়েবসাইট একটু চেঞ্জ করে দাও না, আমার এইটা লাগবে, একটা ফর্ম এডিট করে দাও না। আমি 20-30-40 যা লাগে আমি ওরে বলি যে কত দিবা তুমি দাও, আমার কোনো রিকোয়ারমেন্ট নেই, ও ওর মতো করে টাকা দেয়, আমরা কাজ করে দিই। 100টা ক্লায়েন্ট যদি হ্যান্ডেল করো, তোমার টার্গেট রাখতে হবে 10টা ক্লায়েন্টকে আমি রেগুলার বানাবো। কেমনে রেগুলার বানাবো? তোমার প্রিভিয়াস ক্লায়েন্টের তো হিস্টোরির অভাব নাই, যাও না নিচের দিকে, যেগুলো অ্যাক্টিভ আছে দেখো, অ্যাক্টিভ গ্রিন, ফাইবার আপওয়ার্ক তোমার ক্ষেত্রে সেম, মেসেজ করো এই আমার কথা মনে আছে, আমি তোমার ওই যে সাইটটা বানাইছিলাম, তোমার সাইট কেমন চলতেছে, সব ঠিকঠাক তো?
এই যে রে নামে আমাদের একটা ক্লায়েন্ট। আচ্ছা, আমি আপনাদের কেন দেখাই দিচ্ছি, আমরা আসলে ফাইবার অ্যাকাউন্টগুলো লাইভ করতে চাই না, বাট তোমাদেরকে রিজনটা আমরা বলছি আর কি। হ্যাঁ, তো আমরা 12টা ফাইবার, 4টা 12টা আপওয়ার্ক, 4টা ফাইবার অ্যাকাউন্টে কাজ করতেছি। ফাইবার অ্যাকাউন্টগুলো রিভিল করি না দেখি আসলে আমরা এই স্বর্ণা তোমাদের ক্লাসটা নিছি, ইন্টারনাল ক্লাসটা আর কি। হ্যাঁ, সো থিং ইজ সেম। তাই রেকে আমি বলছি, hey, কি অবস্থা, তোমার কি কোনো কাজ টাজ আছে? ও বলতেছে, মিনাস থ্যাংক ইউ ফর চেকিং, মানে তুমি এই যে আবার আসছো কয়দিন পরে এসে আমাকে চেক করতেছো, এটার জন্য থ্যাংক ইউ। তো আমার আমার যে ক্লায়েন্ট, এটা হচ্ছে লং টার্ম ক্লায়েন্ট, মানে এজেন্সি টাইপের, ওর কাছে প্রচুর ক্লায়েন্ট আছে। এইরকম এজেন্সি যদি ধরতে পারো, মানে একটা ওয়েবসাইট, একটা লোগো, একটা ক্লায়েন্ট যদি বানাইতে দেয়, ওয়ান টাইম প্রজেক্ট, কাজ শেষ, ওর সাথে সম্পর্ক শেষ। কিন্তু এইটা একটা এজেন্সি, আমি দেখছি ও অনেক ক্লায়েন্টের কাজ নেই, বেসিক্যালি ও একজন ইউআই ডিজাইনার, ও ইউআই বানায়, আমি ডেভেলপ করি, শেষ। তো ও বলতেছে আমার ক্লায়েন্টটা ওয়েবসাইট রিভিউ করতেছে, ফাইনাল কন্টেন্ট অ্যাডজাস্ট করার জন্য কোনো কিছু লাগলে আমি তোমাকে জানাবো। ও 3টা প্রজেক্ট করছি, দেখো ওর অ্যামাউন্টের, মানে অ্যামাউন্টটা কত, 3টা প্রজেক্টের আর কি। হ্যাঁ, 3টা প্রজেক্টের টাইম শিটে যদি আমরা যাই, এখানে আমরা 62 ঘন্টা টাইম ট্র্যাক করছি। 62 ঘন্টায় করছি কত, $846। 3টা ওয়েবসাইট বানাইছি আমরা। তো এখন ও যত ইউআই ডিজাইনের ক্লায়েন্ট পাবে, ও বলবে যে ভাই আমি তোমার ওয়েবসাইট সহ ডেভেলপ করে দিব, কারণ ওর সাথে আছে আমি। ও আমার কি করে, সুন্দর করে ইউআই ডিজাইন রেডি করে দিয়ে দেয়, আর আমি সুন্দর করে ডেভেলপ করে দিই। এই যে একটা লং টার্ম ক্লায়েন্ট হয়ে গেল। 10% ক্লায়েন্ট লং টার্ম বানাইতে হবে, সোজা কথা। ফলো আপ করো, মেসেজ করো, এই তোমার সাইট ঠিক আছে, কোনো প্রবলেম আছে, তোমার কোনো চেঞ্জেস লাগবে, তোমার এই মানে আমার কাছে মনে হচ্ছে যে 1 বছর হয়ে গেছে, আমি তোমার ওয়েবসাইটে নতুন করে রিডিজাইন করতে পারি। আমি প্রত্যেক মাস, প্রত্যেক বছরের নভেম্বরে আমি কি করি, আমার সাথে আপওয়ার্কের যারা কাজ করছে, এখানে যারা এই যে আমার হোয়াটসঅ্যাপে দেখো কতগুলো আপওয়ার্কের ক্লায়েন্ট, সব আমার আপওয়ার্কের ক্লায়েন্ট। নভেম্বরে আমি বলি, 1 বছর হয়ে গেছে, তোমার ওয়েবসাইটটা আবার রিডিজাইন করা দরকার, মাত্র $200 করে দিব, কম অ্যামাউন্ট। অনেকে বলে ভাই ঠিক বলছো, আমার ওয়েবসাইটে রিডিজাইন করা দরকার, মার্কেটিং করো না। এই তোমার ওয়েবসাইটে তো আসলে ইমেল মার্কেটিং করা দরকার, বা তুমি কাস্টম চেক করো, এই ওয়েবসাইটে কোন ক্লায়েন্টে কাজ করছিলে, এই ওয়েবসাইটে তুমি কোন লিঙ্কে কাজ করছো, ওই লিঙ্কের কি অবস্থা চেক করে দেখো, সাইট যদি লাইভ না থাকে ওকে আপডেট করো, এই তোমার সাইটটা কি হয়েছে। তারপরে হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাগবে কিনা, তোমার ডিজিটাল মার্কেটিং লাগবে কিনা, তোমার গ্রাফিক ডিজাইন লাগবে কিনা। আস্তে আস্তে তোমার নেটওয়ার্ক বড় হবে, তুমি ওয়েব ডিজাইন পারো, তুমি একজন গ্রাফিক ডিজাইনার ভালো চিনো, তুমি একজন ইউআই ডিজাইনার চিনো, সে সার্ভিসগুলো তুমি নাও না, তুমি নিয়ে ওদেরকে দিয়ে করাও। এগুলোই তো তোমার লং টার্ম ক্লায়েন্ট। দিন শেষে মাথায় রাখবা, একটা ক্লায়েন্ট তোমার লাইফ চেঞ্জ করার জন্য যথেষ্ট। আমাদের এরকম অনেক ফ্রিল্যান্সার আছে, যেমন মঈন আহমেদ, টপ রেটেড আপওয়ার্ক, টপ রেটেড ফাইবার। ওর একটা ক্লায়েন্ট ওর ফাইবার অ্যাকাউন্ট উঠাইছে, এখন ফাইবারে টপ রেটেড, ফাইবার চয়েস সব আছে ওর। মাহফুজ তুষার দেখছো, মানে প্রত্যেক মাসে ও আসলে বিদেশ না ঘুরলে ওর হয় না। 2018 সালে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছে, একটা ক্লায়েন্ট অ্যামাজনের উপরে পাইছে। বাংলাদেশে ও 8 জনের একটা এজেন্সি আছে, পুরো অফিসের কস্টিং, এজেন্সির কস্টিং ওই ক্লায়েন্টের। ও শুধু ঘুরে বেড়ায়, একটা ক্লায়েন্ট ও লাইফ চেঞ্জ করে দিচ্ছে। সো আমরা অনেক সময় এরকম মনে করি না, $5 একটা ক্লায়েন্ট, দূর জাগা, $5, 500 টাকা, নেভার। তোমার অ্যাকাউন্টে $5 একটা অর্ডার, $500 একটা অর্ডার সেম ভ্যালু ক্যারি করে। কোনো ক্লায়েন্টকে নেগলেক্ট করা যাবে না, প্রত্যেকটা ক্লায়েন্টের ফাইনাল স্যাটিসফ্যাকশন নিয়ে বাইরে যেতে হবে। আমরা অনেক সময় এরকম করি, একটা ক্লায়েন্টের, আমার ক্ষেত্রে 80% ক্লায়েন্ট মনে করো ফার্স্ট রিভিশনেই ডান, এত পচা একটা ওয়েবসাইট বানাইছে, ও বলে খুব সুন্দর হয়েছে, 5 স্টার দিয়ে বেরিয়ে গেছে। আবার ভালো একটা ওয়েবসাইট বানাইছে, ও বলে কিচ্ছু হয় নাই তোমার, আবার করো, আবার করো, আবার করো, দিনের পর দিন রিভিশন দিচ্ছে। আমি এমন অনেক ক্লায়েন্টের 1-1.5 মাস ধরে রিভিশন দিচ্ছি, এরকমও আছে। এখন তুমি যদি ক্লায়েন্টের সাথে রেগে যাও, এই তুমি একটা $50 কাজ দিয়ে আমার 1.5 মাস ধরে রিভিশন দিবা, হবে? তুমি এটা না আটকাইতে পারবা না, কারণ দিন শেষে ক্লায়েন্টের হাতে কি আছে, রেটিং, রিভিউ। তোমার অ্যাকাউন্টে একটা 1 স্টার মেরে দিলে তোমার অ্যাকাউন্ট শেষ। তো ধরে নিবো এটা বিজনেস লস। বিজনেস লস বুঝো নেই, ধরো আমি একটা বিজনেস করতেছি, আমরা ধরেই নিই 10% বিজনেস লস হবে, তো ওই ক্লায়েন্ট আমার প্যারা দিবে, বাকি 90% ক্লায়েন্ট তো ফ্লুয়েন্টলি শেষ হচ্ছে।
তো ওই 10% ক্লায়েন্টকে নেগলেক্ট করা যাবে না। প্রত্যেকটা ক্লায়েন্টকে হ্যাপিলি ফিনিশ করে বের করতে হবে, 5 স্টার বের করে নিতে হবে। পাবলিক প্রাইভেট ফিডব্যাক 100% 5 স্টার নিয়ে বের হতে হবে, এগুলো আমি দেখাবো। জাস্ট অ্যাপ্রোচের কথা বলতেছি। এক, টাকা পয়সা নিয়ে খুব বেশি চিন্তা করবা না, টাকা অটোই আসবে। একটা জিনিস মনে রাখবা, দুনিয়াতে বোকা মানুষরা না খুব ভালো ব্যবসা করতে পারে। খুব চালাক মানুষ যারা দুনিয়াতে, তারা না ব্যবসা বাণিজ্যতে সাফল্য পায় না। জি, একজন বলো তো এটা কেন, বলো দেখি। ধরো তুমি একজন কাপড়ের ব্যবসায়ী, ভাই বলো চলুন, এটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার, হুম জি এটা হচ্ছে মানে বোকাদের বা সরল সরল বলতে ওরা মানে অল্প মানে সেল করবো শেষ করে দেবো এই হুম ভাইয়া তারা মানে লাভ সহজ, করার মানে একটা থেকে কাস্টমার মানুষকে আসলো, হেল্প করতে লাভ কম, লাভ বেশি কমে পছন্দ সেল করে করে। দেবো 7 টা 8 টা এই বিষয়। আচ্ছা আচ্ছা, গুড, পারফেক্ট, ঠিক আছে। হ্যাঁ বলো, আরেকজন বলো। মানে তারা লাভ করার থেকে হেল্প করতে বেশি প্রেফার এক্স্যাক্টলি, করে। খুব চমৎকার একটা পয়েন্ট। দেখবা নীলক্ষেতে যারা বইয়ের ব্যবসা করতেছে, কিছু বইয়ের দোকানদার দেখবা অনেক চালাক। সে তোমাকে পচা একটা বই, পুরান ছেঁড়া পাড়া একটা বই যদি ডাবল দাম 3 ডাবলে সেল করতে পারে, ও চিন্তায় থাকে এরকম, আমি বোকা ক্লায়েন্ট কই পাবো, ওকে আমি ধরায় দিব। সে বুদ্ধিমান ক্লায়েন্টে বলবে আমার কাছে এই বই নাই, জানগে আপনি। এরা না লাভ করতে পারে না ব্যবসায়। কারণ আরেকটা বোকা বিজনেসম্যান, সে বই বিক্রি করতেছে, সে ভালো ক্লায়েন্টদেরকেও ভালো সার্ভিস দিচ্ছে, খারাপ ক্লায়েন্টদেরকেও সে একবার চেঞ্জ করে দিছে বই, 2বার চেঞ্জ করে দিছে, 3বার চেঞ্জ করে দিছে। ওই ক্লায়েন্টটা চিন্তা করে এত বোকা দোকানদার, ওর কাছে আমি গেলেই চেঞ্জ করে দেয়। কিন্তু দিন শেষে কিন্তু ওর কাছেই আসে, লাভটা কিন্তু ওরই হয়। 5% লাভ থাকলেও কিন্তু ওর লাভ হয়। এটা সবসময় মনে রাখবা, যারা আমরা তো ফ্রিল্যান্সিং, ইটস এ বিজনেস। সো ব্যবসা যারা করে, যেমন কোডবিন বিডির কথাই বলি, কোডবিন বিডির সমসাময়িক অনেক প্রতিষ্ঠান ছিল, চলে গেছে, তারা টিকতে পারে না। এটার মেইন রিজনটা কি? প্রফিট করতে চাইছে, স্টুডেন্টদেরকে ঠকায় ব্যবসা করতে চাইছে। তোমরা চিন্তা করো, যারা আসলে আমাদের মেইন কোর্সে ভর্তি হয়েছো, 6,000 টাকা ম্যাক্সিমাম ধরলাম, অফার টফার তো আছে, এটা বাদ দিলাম। তুমি চিন্তা করো, 6,000 টাকায় 6 মাসের একটা লাইভ কোর্সের সার্ভিস পাচ্ছ, লাইফ টাইম একটা সাপোর্ট পাচ্ছ। মানে কম্পারেটিভ টু আদার অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে যদি কম্পেয়ার করি, ম্যাক্সিমাম জায়গায় রেকর্ডিং ক্লাস, রেকর্ডেড ক্লাস, সাপোর্ট গুলো গ্রুপের মাধ্যমে লিমিটেড। মানে আমাদের আসলে, আমরা যারা আসলে মানে মানে কোডবিন বিডি ম্যানেজ করি, আমাদের চিন্তাই ছিল ভাই, আমার ফ্রিল্যান্সারে আমার যা লাগে আমি দিব, ওরে সাকসেসফুল করতে যা লাগে আমি দিব। ধরো রাবেয়া আক্তার, আমি যদি ওরে সাকসেসফুল করতে আমার দিন রাত 24 ঘন্টা খাটাও লাগে, আমাদের মেম্বাররা খাটবে। দিন শেষে কি হবে, রাবেয়া যখন সাকসেসফুল হবে, রাবেয়ার কাছে যতজন আসবে, তারা সবাই আসলে রাবেয়ার মাধ্যমে অন্য কোথাও যাবে না, আমাদের এখানেই আসবে। তাইলে রাবেয়াকে সাকসেসফুল করাই ছিল আমাদের মেইন মোটো। তা আমরা যখন 2008 মানে 2018-তে আসলে কোডবিন বিডি লঞ্চ করি, আমরা এত মানে ফ্রিল্যান্সারদেরকে, বিশেষ করে পার্সোনালি, তখন তো আমার এত টিম মেম্বার ছিল না, আমি একাই ক্লাস নিতাম, রাতভর সাপোর্ট দিতাম। আমার কোনো কোনো সাপোর্ট ভোর 5টা 6টা 7টা পর্যন্ত চলতো। এই যে মাহফুজ তুষারের কথা বলতেছি, ওর প্রথম ক্লায়েন্টটা আমি নিয়ে দিছিলাম, কত $15 একটা ক্লায়েন্টের কাজ ছিল, 2.5 ঘন্টা ধরে ওর কাজটা আমি কমপ্লিট করে দিছি নিজের হাতে। আজকে ওর মাধ্যমে হাজার ফ্রিল্যান্সার ঢুকছে, ও সাকসেসফুল হয়েছে, ও প্রাউড ফিল করতেছে, আমি প্রাউড ফিল করতেছি, ওর রেফারেন্সে যারা আসছে তারা প্রাউড ফিল করতেছে। মনে করো আমরা বোকার মতো অনেক কম দামে অনেক সার্ভিস দিছি, কিন্তু দিন শেষে কিন্তু ব্যবসাটা কিন্তু আমাদেরই হচ্ছে। ব্যাপারটা কি বুঝছো? সো তোমাকে ফ্রিল্যান্সিং এর চিন্তা যখন করবা, তোমাকে ব্যবসায়িক হইতে হবে। তুমি চিন্তা করবা তুমি একটা বোকা ব্যবসায়ী, তোমারে একটা চালাক ক্লায়েন্ট দুনিয়ার খাটায়, তুমি তাও খাটো। আবার তোমাকে একটা মানে বোকা ক্লায়েন্ট আইসা একবারে রিভিশন একসেপ্ট করে ফেলে, 5 স্টার দিয়ে দেয়, তুমি সেটাতেও খুশি। দিন শেষে আসলে তুমি সাকসেসফুল। ধরো তুমি অনেক চালাক ফ্রিল্যান্সার, তুমি ক্লায়েন্টে বললা আমি তোমাকে 3টা রিভিশন দিব বলছিলাম, যেমন আমি বলতে পারতাম এই ক্লায়েন্টকে, ভাই তোমার আমি 3টার বেশি রিভিশন দিব না, আটকায় দিলাম ক্লায়েন্টকে, 3টার বেশি রিভিশন নিতে হইলে আমাকে পে করতে হবে। তো দিন শেষে কিন্তু ক্লায়েন্টের হাতে রেটিং রিভিউ আছে। আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসছে, 3 পেজের কথা বলে 8 পেজ বানায় নিছে। আমি বলছি থাক তুই নে, তুই আমার দিন শেষে 5 স্টার দে।
এটাই আমার অ্যাসেট। তোমার রেটিং রিভিউটা দেখেই, মানে ক্লায়েন্টের রেটিং রিভিউটা দেখেই পরের ক্লায়েন্টটা আমার কাছে আবার আসবে। ওকে আমি খালি দিন শেষে একটু কথা বলছি, ভাই তোমার 3টা পেজ করার কথা ছিল, আমি 8টা পেজ করে দিছি, আমি হ্যাপি, আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে 8টা পেজ করে দিছি, কিন্তু প্লিজ গিভ মি এ 5 স্টার রেটিং অ্যান্ড রিভিউ অ্যান্ড রাইট সাম গুড ওয়ার্ডস। যেমন এই যে কাই নামে একটা ক্লায়েন্টের কাজ আমাদের আজকে শেষ হচ্ছে, হয়ে গেল, ওরা খালি এতটুকু বলছে, দেখো কাই না কিম, এই যে কিম। সো ইয়া, প্লিজ would you please give me a 5 স্টার feedback and write some words about me, it will help my account। ফাইবারে কিন্তু রেটিং রিভিউ চাইতে পারবো না, ফাইবারে জাস্ট এভাবে লিখবা, প্লিজ শেয়ার ইউর অনেস্ট অপিনিয়ন অ্যাবাউট মাই সার্ভিস। 5 স্টার রেটিং রিভিউ এই ওয়ার্ডগুলো লেখা যাবে না, ফাইবারে আপওয়ার্কে লেখা যাবে, সমস্যা নেই। তো এখন এই ক্লায়েন্ট যখন আমার কাছে রেটিং রিভিউ দিতে আসবে, ও চিন্তা করবে 3 পেজের জায়গায় আমি 8টা পেজ করাইছি, তোরে আমি 5 স্টার কেন দিব না? এই যে কাই একটা কাজ করাইছে কালকে, শেষ। তো আমি বলছি আমাকে আরেক, মানে ওর আরো 2টা ল্যান্ডিং পেজ বানাবে, সেন্ড মি অফার। কারণটা কি, ও আমারে গত প্রায় 17-18 দিন দুনিয়ার রিভিশন দিছে, দুনিয়ার রিভিশন সব চোখ বন্ধ করে করছি। অর্ডারের প্রাইস মাত্র $100। ও যদি কম্পারিজনও যায়, $500 দিয়ে এই সার্ভিস পাবে না। কারণ আমার কাজ না দিয়ে কারে যাবে? ও বলতেছে ভাই আমার একটা ওয়েবসাইট লাগবে। আমি বলছি ঠিক আছে দাঁড়াও, আগে ফিগমা তোমার বানাই দিই। সে এখন, আমি ফিগমা বানাই দিছি ওকে, ফিগমা মানে একটা ইউআই ডিজাইন বানাই দিছি। মানে দেখো রিপিটেটিভ ক্লায়েন্ট কেমনে বানাইতে হয়। দেখো আমি আমি কিন্তু কোনো টাকা পয়সা নিই নেই, নতুন কাজের জন্য। আমি বলছি দেখো ফিগমাটা কেমন লাগছে। ও আবার এটা ভালো হয় না, রং কন্টেন্ট দিয়ে তুমি বানাইছো। আচ্ছা আমি বলছি আচ্ছা আবার বানাই দিতেছি তোমার, লেট মি ফিক্স, আবার একটা ইউআই বানাই দিছি, মানে নতুন ডিজাইন আর কি, হ্যাঁ এরকম। তারপর সে বলছে এটা খুব বেসিক হয়েছে, ভালো হয়নি। থার্ড টাইম আমি আবার আমি কিন্তু কোনো টাকা নেইনি নতুন কাজের জন্য। থার্ড টাইম আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমি আবার একটা নতুন ভার্সন বানাই দিতেছি, দিলাম আর একটা ফিগমা, নতুন ফিগমা, নতুন ডিজাইন দেখো। এইবার সে বলতেছে দিস ইজ মাচ বেটার। এখন কি কি কিছু এডিট আছে আমি তোমাকে রেট, মানে সেগুলো বলে দিব এবং তোমাকে পে করে দিব। আমি শিওর তোমরা নতুন ফ্রিল্যান্সার হিসাবে 3টা ফিগমা, 3টা আলাদা ইউআই ডিজাইন বানানোর তোমাদের ধৈর্য নাই। জি ভাইয়া। বলো, চিন্তা করে দেখো, 3টা আলাদা ফিগমা ডিজাইন তৈরি করছে, আমি কোনো টাকা নিই নাই। আমি হয়তো জানি যে ও হয়তো কাজ পছন্দ না করলে আমাকে টাকা নাও দিতে পারে, তারপরও আমি বানাইছি। এবং দিন শেষে ও কিন্তু আমার কাজটা পছন্দ করছে এবং সে আমাকে নতুন অর্ডার দিবে কালকে। এবং এটার পর সে আরেকটা 3 নম্বর ল্যান্ডিং এর জন্য আমাকে এই পে করে রাখছে। ফিগমা ডিজাইন গুলা কি হচ্ছে টেমপ্লেট বসায় বানাইছেন নাকি না না একদম ও মানে কাস্টম, কাস্টম কন্টেন্ট আছে বেসিক্যালি, হ্যাঁ। ওর হচ্ছে এরকম কই গেল, আমাদেরকে এরকম একটা এইচটিএমএল ফাইলে কিছু কন্টেন্ট দিয়ে দিছে, কই গেছে, মানে ওই কন্টেন্ট গুলোর উপরে আমরা বানাইছি আর কি। হচ্ছে এই যে ও এরকম আমাকে একটা ছোট একটা ওয়্যার ফ্রেমের মতো দিছে আর কি। এই ওয়্যার ফ্রেমকে আমি একটা সুন্দর ইন্টারাক্টিভ ডিজাইনে কনভার্ট করছি, ঠিক আছে, মানে সেম কন্টেন্টে নতুন করে ফিগমা ডিজাইন করছি। যাক, যেটা বলতেছিলাম যে টাকা ছাড়া তুমি, মানে আমরা নতুন অবস্থা যেভাবে চিন্তা করি, টাকা ছাড়া আসলে আমরা নড়তেই চাই না, মানে রং প্রসেস। মানে আমি এমন অনেক ক্লায়েন্টের কাছে ধরাও খাইছি, ওয়েবসাইট আমি বলছি যে আচ্ছা একটা পেজ বানাই দিই, তুমি দেখো তোমার ভালো লাগলে তারপর হায়ার করো, ওই এক পেজ নিয়ে গেছে গা, টাকা দেয়নি। ঠিক আছে যাক গা, খুব কমই যায়, যাক একটা দুইটা বসেই তো আছে, আমার তো একটা এক্সপিরিয়েন্স হয়েছে নাকি। ওই যে একটা সাইট বানাইলাম, একটা ফিগমা বানাইলাম, একটা ডিজাইন করলাম, একটা ডেভেলপমেন্ট করলাম, আমার তো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। লসের তো কিছু নাই, আমার পকেট থেকে তো কিছু নেয়নি, ডু ইট, বসে থাকবো কেন? এই যে ক্রিস্টালের কথা বলতেছিলাম, 18টা অর্ডার চলে সম্ভবত ওর এই অ্যাকাউন্টে। ও এখন মানে, আমি তো বেসিক্যালি ইমেল মার্কেটিং এর সার্ভিস এখন পার্সোনালি দেই না,
এখন আইসা বলে এই তোমার দিয়ে করাবো, আমার একটা ইমেল মার্কেটিং আছে মেলচিপের মাধ্যমে, এই হলো আমার স্টোর, এই হলো আমার কন্টেন্ট, তুমি ইমেল মার্কেটিং আমার করে দাও, ক্যান ইউ ডু ইট? কত লাগবে বলো, হাউ মাচ? তারপর আজকে মিটিং টিটিং করে, এখন আমি আমাদের যে ইমেল মার্কেটার আছে ইমেল স্বর্ণার সাথে কথা বলে মিটিং টিটিং করে, মানে ও আমার ছাড়া কাজ দিবেই না। মাঝে মধ্যে আইসা বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করো, মাঝে মধ্যে আইসা বলে লোগো ডিজাইন করে দাও। হ্যাঁ আমি তো গ্রাফিক ডিজাইনার না, ধৈরা বাইন্দা গ্রাফিক ডিজাইনার পরিচিত যাদের আছে দেখে দিয়ে বানাই দিই। মানে ও কারো কাছে যাবেই না। মানে এইটার মতো ব্লেসিং আর কিছু আছে দুনিয়াতে? চিন্তা করো, তোমার অ্যাকাউন্ট যখন ডাউন হবে মার্কেট প্লেসে, এই যে এরকম 10টা ক্লায়েন্ট থাকলেই তো আমি আমার পকেট মানি থেকে শুরু করে অনেক টাকা চলে আসে, তাই না? সো তোমাদের সবার টার্গেট থাকা উচিত, আমরা মার্কেটে একটা ক্লায়েন্টকে ডেলিভার করতেছি একটা কাজ, ইটস নট ওয়ান টাইম প্রজেক্ট। মানে মানে সবসময় যে এজেন্সি পাইতে হবে এমন কোনো কথা নেই। যেমন এটা কিন্তু এজেন্সি না, এখন ওর ওর অ্যাকাউন্ট ওয়েবসাইটে যা লাগে আমার কাছে আসে, কিছু হইলেই আমার কাছে আসে। তো যখন দেখি ইজি কাজ আমি পেমেন্ট নেই, কিছু ইজি কাজ না হলে পেমেন্ট নেই না। আচ্ছা একটু আরেকটা কাজ দেখো, ড্যান ওয়ালটন এ আমার কাজে এত খুশি, আমি বুঝে গেছি গা যে ও আমার কাছে অনেক খুশি। $300 একটা কাজ। দেখো লাস্টের দিকে আমি কি বললাম, কুড ইউ প্লিজ ক্রিয়েট এ শর্ট ভিডিও রিভিউ। দেখো নর্মালি কি রিভিউ কি দেয়, 5 স্টার, 4 স্টার, 3 স্টার, মানে কন্ট্রাক্টে এন্ড করার সময়। কিন্তু তোমার যদি এরকম 5টা 6টা ক্লায়েন্টের কাছ থেকে ভিডিও রিভিউ নিতে পারো, যেমন এরকম দেখো আমি ওকে স্যাম্পল দিয়ে দিছি, তো আমি কি বলছি দেখো, তুমি কি এরকম একটা শর্ট ভিডিও বানাই দিতে পারবা আমাকে? এটা খুব বেশি কমপ্লেক্স না, খুব সিম্পল অনেস্ট একটা রেকর্ডিং বানাবা আমার সম্পর্কে, কেমন হয়েছে আমার কাজ, একটা ভিডিও আর কি, রিভিউ। Hi, I'm Rick Clark, and Urtifer has asked me to film a video for him. Badger has made a books sales website for me. এটা আমাদের আরেকটা এজেন্সি অ্যাকাউন্টের কাজ। তো এই যে একটা ভিডিও রিভিউ, এইটা এতটা ট্রাস্ট তৈরি করে ফাইবার বা আপওয়ার্কে। আমরা যখন ইন্ট্রো ভিডিও দিব, সেখানে আমার কিছু কথার পরে আমি যদি আমার ক্লায়েন্টের এরকম 3-4টা ভিডিও অ্যাড করে রাখা দেই, আর কোনো কথা লাগে বলো? তাহলে চিন্তা করো, ওর কাছ থেকে আমি টাকাও নিছি, কাজও করছি, এখন ওকে রিভিউ রিকোয়েস্ট করছি। নেক্সট ক্লাসে তোমরা দেখবা আমি শিওর ও আমার একটা ভিডিও রিভিউ বানাই দিবে, সে লেভেল সার্ভিস ওরে আমি দিছি। সো সবসময় ক্লায়েন্টের কাছ থেকে প্রফিট করার চেষ্টা করবা না। আমার অনেক সময় দিন খারাপ যায়, মানে দিন খারাপ যায় মানে কি, আমার সবসময় যে একই আর্নিং হয় এরকম না। যেমন আমি আপওয়ার্ক অ্যাকাউন্ট থেকে দেখে দিয়েছি, এই আপওয়ার্ক অ্যাকাউন্টটাতে মানে এটা এটা ছাড়াও আমার আরো যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো থেকে আমার প্রফিট শেয়ার আলাদা আলাদাভাবে এজেন্সি ফরমেশন আছে, কেমনে করছে এগুলো তোমাদেরকে বলবো। বাট এটা দেখো ফাইন্যান্সিয়াল রিভিউতে যদি যাই, দিন শেষে আমার সবসময় যে তোমার মানে ভালো যায় তা না। দেখো আমি যদি সামারিতে যাই, ধরো এই একটা অ্যাকাউন্ট থেকে আমার ফেব্রুয়ারি লাস্ট মান্থ মানে কি মার্চের আর্নিং, হ্যাঁ মার্চের 1 থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত আমার $3000 মতো আর্নিং। আচ্ছা, আবার আমি যদি বলি একটা কাস্টম রেঞ্জে যাই, আমি একটু ফেব্রুয়ারির আর্নিংটা দেখতে চাচ্ছি, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত এই সেম অ্যাকাউন্টে দেখো ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত এই একটা অ্যাকাউন্টে $4700। তাহলে মার্চে কি আমি একটু ধরা খাইছি না? $3000, $4700 $3000। এই মাসে হয়তো আরো কম। আমরা যদি কারেন্ট মান্থ চিন্তা করি, এই মাসে 16 তারিখ গেছে গা, মাত্র $1100। আমি ওভাবে উঠাইতে পারিনি টাকা। প্রত্যেক মাসে সমান আর্নিং আসবে না, আমাকে বাঁচায় রাখে আমার লং টার্ম ক্লায়েন্ট, সোজা কথা, রিপিটেটিভ ক্লায়েন্ট, সোজা কথা। আমার 30 থেকে 35% রিপিটেটিভ। সেই বলে আমার একটা ওয়েবসাইট লাগবে, রেফারেন্স ক্লায়েন্ট। প্রত্যেকটা কন্ট্রাক্ট এন্ড করার পর ওরে বলবা আমার কাজটা যদি তোমার ভাল লাগে, তুমি তো 5 স্টার চাবাই, পাশাপাশি বলবা তোমার পরিচিত ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকেও রেফার করবা। কেন রেফার করবে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে? এই যে লীলা নামে একটা ক্লায়েন্ট, একটা মিটিং করছি সেদিন আপওয়ার্কে, আইসাই বলে এই ক্যাটরিনা নামে তুমি আমার বান্ধবীর কাজ করছো, বান্ধবীর ওয়েবসাইটটা এত সুন্দর হয়েছে, আমার এরকম একটা ওয়েবসাইট লাগবে। দেখো All right, we can proceed. Yeah. Can you please explain what's your requirements? Yeah. Yes, of course. আমি কিন্তু জানিও না, বুঝছো?
Before I get into it, I just want to confirm again because I don't want to make any mistakes here. It's Min Hazul. Am I saying that right? Yeah, it's Minhazul. Perfect. আর একটা জিনিস, নামের কোনো প্রপার উচ্চারণ হয় না, এটা দুনিয়ার নিয়ম। বাংলাদেশকে কেউ বাংলাদেশ বলে, কেউ বাংলাদেশ বলে। সো এরা দেখছো কতটা মানে কেয়ারফুল, আমাকে জিজ্ঞাসা করতেছে ভাই তোমার নামের উচ্চারণটা কেমন হবে। সো এরকম ক্লায়েন্টকে বলে নিবা, সো আই থিঙ্ক ইটস লায়েলা, রাইট? সো এভাবে জিজ্ঞেস করে নিবা প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে মিটিং এর আগে। Thank you. Thank you. Yeah, so it's really nice to meet you. I have heard really nice things about you from Katrina McCullough. দেখছো ও কি বললো? আই রেফার্ড সামথিং, ভালো করে শোনো। I have heard really nice things about you from Katrina McCullough. ক্যাটরিনা ম্যাককুলাম নামে একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, ওর কাছ থেকে রেফারেন্স আসছে। Yeah, she mentioned she did some work with you with her McCullough management website, and she had a lot of positive things to say. He shared lots of positive things তোমার সম্পর্কে বলছে। তাইলে এটা কি আমার মানে মানে অর্গানিক ক্লায়েন্ট না, এটা আমার রেফারাল ক্লায়েন্ট না? একটা ক্লায়েন্ট কাজ শেষ করছে, সেই ক্লায়েন্ট তার বান্ধবীকে রেফার করছে। এটা কেন হয়েছে? ইউটিউবে কেন বলে ভাই ভিডিওটা আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন? এটা একটা মাইন্ড গেম। তোমার মনে অনেক সময় থাকবে না, বাট তোমাকে দিন শেষে বলে দিতে হবে ভাই তোমার কাজটা যদি ভাল লাগে আমার, তুমি তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি বা পরিচিত কাউকে অবশ্যই আমাকে রেফার করবা। অনেক ক্লায়েন্ট ব্যাক করে, অনেক ক্লায়েন্ট। আচ্ছা, অনেক কথা বললাম, আমি একটা কথাই বলবো, দিন শেষে ক্লায়েন্ট ফার্স্ট, কোনো কথা নেই। আমার এমন অনেক হয়েছে ক্লায়েন্টের কাজে আমি এমন বিরক্ত, ক্লায়েন্টের প্যারায় আমি এমন বিরক্ত, আমি লিখে ফেলাইছি ক্লায়েন্টকে মেসেজ, আই জীবনে তোর কাজ আমি করবো না, তো যা মন চায় করগা। এখন এরকম হয় মাঝে মধ্যে, লেখা ফেলাইছি মনে করো, হ্যাঁ টাইপ করে ফেলাইছি, এন্টার দেই নেই। তুমি একটু হাইটা আসো 5 মিনিট, 5 মিনিট একটু রিল দেখো, 5 মিনিট পর এসে যখন বসবা তুমি চিন্তা করবে এটা আমি কি লিখলাম। ক্লায়েন্টকে গালাগালি করে ফেলছে এরকম। আচ্ছা, সো ক্লায়েন্টকে কোনো ধরনের স্ল্যাং ইউজ করা মার্কেট প্লেসে ক্রাইম। এই স্ক্রিনশটটা যখন সাপোর্টে গিয়ে বলবে দেখো তোমার এই ফ্রিল্যান্সার আমাকে এরকম গালি দিছে, সেটা বাংলা গালি হোক আর ইংলিশ গালি হোক, ঠিক আছে? মাঝে মধ্যে আমরা কি করি, মেজাজ খারাপ হলে ক্লায়েন্টে এরকম মিউট করে দিই, মিউট করে আবার ক্লায়েন্টের ইচ্ছা মতো গালি দিই, তারপরে গিয়ে আবার সুন্দর করে কথা বলি, কিন্তু ওকে শুনতে দেই না গালিটা, ঠিক আছে? মানে দেখবা আমাদের অনেক স্টুডেন্ট এসে ফোন দেয় আমাকে, হ্যাঁ ভাই এই ক্লায়েন্টের অর্ডার ক্যান্সেল করে দেন, আমারে এর কাজ আমি জীবনও করবো না, দরকার হলে আমি ফাইবারে কাজই করবো না, তাও আমারে ক্যান্সেল করে দেন। মানে চিন্তা করো কি পরিমাণ ডিসহার্টেড হইলে এই ধরনের কথা বলতে পারে একটা নতুন ফ্রিল্যান্সার। স্বাভাবিক, প্যারা দিচ্ছে ক্লায়েন্ট, কি করবে? দিন শেষে দাঁতের দাঁত খিচে তোমাকে টলারেট করতে হবে কোনো ধরনের স্ল্যাং ছাড়া, প্রপারলি। হ্যাঁ ঠিক, তুমি ঠিকই বলছো, আমি ভুল, আমি রং, আমি আবার করে দিতেছি, আবার রিভিশন করে দিতেছি, আবার করে দিতেছি। শোনো, জব যখন করো তোমার একটা বস, ওই বস তোমার গালি দাও, মাথা পেতে নাও, দিন শেষে কাজ করে যাও। এখানে তোমার প্রত্যেকটা ক্লায়েন্টই তোমার বস। তুমি যদি এট এ টাইম 10টা ধরো, আমার এই অ্যাকাউন্টে, জাস্ট আমি একটা অ্যাকাউন্টে উদাহরণ দিতেছি, আমি যদি চিন্তা করি আমার এই অ্যাকাউন্টে কতগুলা কাজ চলতেছে, প্রত্যেকটা আমার বস, প্রত্যেকটাকে আমার সমান পরিমাণ ওয়েট দিয়ে আমাকে হ্যান্ডেল করতে হবে। আমার অ্যাকাউন্টে এখন ধরো 15টা কাজ চলতেছে, মানে 15টা রানিং বস আমার। এরা প্রত্যেক দিন আমার এই যে সন্ধ্যার থেকে শুরু হয় রিভিশন, আমার দিন শেষ। একটা অ্যাকাউন্টের কথাই বলতেছি, বাকি 15টা এখন বাদ দিলাম। প্রত্যেকটাকে আমি সমান গুরুত্ব দিয়ে, সমান ইম্পর্টেন্স দিয়ে, সমান রেসপেক্ট দিয়ে আমি কাজ করি। অনেক ক্লায়েন্ট আমাকে বকাবকিও করে, গালাগালি ওভাবে করে না, কিন্তু ওইভাবে বকাবকিও করে, সেই লেভেলের বকাবকি, তুমি তো কিচ্ছুই পারতেছো না, তুমি কি করতেছো এতদিন ধরে আমার কাজে রিভিশন নিয়ে। আমি বলি ঠিক বলছো, ঠিক, আমি আসলে রং, আমি অনেক ব্যস্ত ছিলাম, আমি করে দিতেছি এখনই। প্রায়োরিটি বুঝে কাজ করতেছি। একটু আগে একটা ভিডিও দেখছো না, কিছু ক্লায়েন্ট তোমরা অনেক প্যারা দিবে, কিছু ক্লায়েন্টের 2-3 মাস জুড়ে কোনো প্যারা নাই।
তোমাকে প্রায়োরিটি বুঝে কাজ করতে হবে, যে ক্লায়েন্ট প্যারা বেশি দিচ্ছে সেই ক্লায়েন্টের কাজগুলো আগে শেষ করতে হবে। দিন শেষে ক্লায়েন্ট ফার্স্ট, কোনো ক্লায়েন্টের সাথে স্ল্যাং ইউজ করা যাবে না। তোমার এক স্ল্যাং এর স্ক্রিনশট তোমার অ্যাকাউন্ট যাওয়ার জন্য যথেষ্ট। আমি একটা জাস্ট উদাহরণ দিই, 7 বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রির একজন বড় ভাই, নাম বললাম না, 6,500 অর্ডার কমপ্লিট করছে ফাইবারে। 6,500, 7 বছর ধরে। একদিন একটা ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করছে, সকালবেলা ঘুম থেকে ঢুকে দেখে তার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছে না। মেল চেক করে দেখে ক্লায়েন্ট তার নামে রিপোর্ট করছে, ফাইবার তার সাথে কোনো কথাবার্তা ছাড়াই অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে এবং পার্মানেন্ট ব্যান। অনেক কষ্ট পাইছে উনি, উনি আর ফাইবারে কাজ করেনি। এরপরে আপওয়ার্কে কাজ শুরু করছে, আপওয়ার্কে 100K এর মতো আর্ন করে ফেলছে, টপ রেট প্লাস ফ্রিল্যান্সার। কোনো স্কিল ছিল, করছে। মার্কেট প্লেসের অবস্থা বুঝছো? একটা ক্লায়েন্টের জন্য 6,500 ক্লায়েন্টের রেটিং রিভিউ তোমার কাছে ইম্পর্টেন্ট না, মানে ফাইবারের কাছে ইম্পর্টেন্ট না। ফাইবারের কাছে ক্লায়েন্টের রেপুটেশন ইম্পর্টেন্ট, বিকজ তাদের আর্নিংটা আসেই ক্লায়েন্ট থেকে। ফ্রিল্যান্সার কাজ করবে, তুমি গেলে আরো 10টা ফ্রিল্যান্সার আছে, ফাইবারের কোনো সমস্যা নেই। সুতরাং কমিউনিকেশন ইজ দ্য কি। ক্লায়েন্টের মাইন্ডসেট বুঝে কথা বলতে হবে, ক্লায়েন্ট কোন জায়গায় আটকায় আছে ওটা আগে ধরে ফেলাইতে হবে, সোজা কথা। চিন্তা করো, তুমি যখন তোমার বন্ধুরা দুঃখের কথা বলো তখন কি হয়? সে দুঃখের পয়েন্টটা ধরে ফেলায়, ভাই আজকে আমার বউ আমার সাথে এমন খারাপ ব্যবহার করছে, আহ তোর বউ এত খারাপ, আমার বউ তো খারাপ। ঠিক আছে, তখন কি হয়? মিলে যায়, দুজনের মধ্যে অনেক গল্প শুরু হয়, কারণ সে তোমার পেইন পয়েন্টটা ধরতে পারছে, রিড করতে পারছে। উদাহরণটা এই জন্য দিলাম, আমরা ক্লায়েন্টের পেইন পয়েন্টটা, ভাই আমার যে ওয়েবসাইটটা আছে এটার অবস্থা খুব খারাপ, এটার ডিজাইনের অবস্থা ভালো না, তার মানে তুমি পেইন পয়েন্ট ধরে ফেলাইছো। এবার তুমি বলো, আমি তোমার ওয়েবসাইটটা চেক করছি, আসলে এটা এমন ব্যাকডেটেড একটা ওয়েবসাইট, এটা এখন চলে না। এবার তুমি পয়েন্টগুলো বলা শুরু করো, ভাই তোমার ওয়েবসাইটে কল টু অ্যাকশন নাই, তোমার ওয়েবসাইটে অ্যানিমেশন নাই, মডার্ন কোনো এলিমেন্ট নাই, কোনো ফর্ম নাই লিড কালেক্ট করার জন্য, তোমার ওয়েবসাইট তো বাজে পারফর্ম করবেই। এই যে পেইন পয়েন্ট নিয়ে কথা বলা যখন শুরু করবা, ক্লায়েন্ট বলবে এরই তো আমার দরকার। তারপর তুমি খুব সুন্দরভাবে আহ, এই প্রবলেমগুলো কিভাবে ফিক্স করবা এটা বলো, ভাই তোমার এই যে প্রবলেম, এই প্রবলেমটার সলিউশন হচ্ছে এইটা, আমি এলিমেন্টরি তোমাকে লিড কালেক্টিং ফর্ম বানায় দিব, সেই ফর্ম দিয়ে তুমি ডাটা কালেক্ট করে পরে ইমেল মার্কেটিং করতে পারবা, এবং তোমার ডিজাইনগুলো ইন্টারাক্টিভ হবে, অ্যানিমেটেড হবে, তোমার কন্টেন্টে অনেক কম আছে, আমি তোমার কন্টেন্ট বাড়ায় দিব, এআই দিয়ে কন্টেন্ট লিখে দিব। এই যে পেইন পয়েন্ট নিয়ে কথা বলা, এটা মেজর ফ্যাক্ট। ক্লায়েন্টের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশন ইজ দ্য মেজর কি। মনে রাখবা, একটা ক্লায়েন্ট যখন তোমার কাছে আসছে, সে তোমার পাশাপাশি আরো 10 জন ফ্রিল্যান্সারকে মেসেজ করছে। এখন যে যত দ্রুত ওর সাথে কমিউনিকেশনে আগায় যাবে, দেখো একটা কমিউনিকেশন আমি দেখাই। আচ্ছা, সে বলতেছে হ্যাঁ আমি তোমাকে এরকম ওয়েবসাইট বানাতে হেল্প করব এবং আমি ডিজাইন করব, ইউআই ডিজাইন করে দিব, ঠিক আছে। এবার দেখো আমার ডোমেইনটা, আমি 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 কোশ্চেন করছি কি, দেখো তো ভাই তবে তুমি কোন প্ল্যাটফর্ম ইউজ করতে চাও, উইক্স না ওয়ার্ডপ্রেস? ও বলতেছে আমি স্কোয়ার স্পেসে কাজ করব। আমি বলছি ঠিক আছে, তোমার কি ডোমেইন আছে? এই যে কন্টিনিউয়াস কোয়েশ্চেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে ক্লায়েন্ট এসে বলে আমার এরকম একটা জিনিস লাগবে, তুমি কি পারবা? আমরা বলি হ্যাঁ পারবো, শেষ, আর কোনো কথা নাই আমার। ওদিকে আরেক ফ্রিল্যান্সার দুনিয়ার কথাবার্তা বলে ক্লোজিং এন্ডে চলে গেছে। ক্লোজিং এন্ড মানে বুঝছো, সব রিকোয়ারমেন্ট বুঝে বাজেট টাজেট নিয়ে কথা বলে ফেলাইছে, আর তুমি বলছো হ্যাঁ পারবো, শেষ, তোমার কথা ওইখানেই। তাহলে কারা হায়ার করবে? ক্লায়েন্ট চিন্তা করবো ওই ফ্রিল্যান্সারের সাথে আমি অনেক দূর আগায় গেছি, এরে আমি কেন মেসেজে রিপ্লাই দিব? ছোট ছোট মেসেজ, কন্টিনিউয়াস মেসেজ, একটার পর একটা মেসেজ, ইটস ইম্পর্টেন্ট। দেখো ছোট ছোট মেসেজ, ঠিক আছে অলরাইট, তোমার কি কোনো ডোমেইন আছে? সে বলতেছে আছে। তুমি কোথা থেকে ডোমেইন পারচেস করছো? সে বলতেছে আমি আশা করি এই হলো আমার ডোমেইন। আচ্ছা, দ্যাটস মাই ডোমেইন। তোমার ওরা একটা মানে অর্ডার প্ল্যাটফর্ম থার্ড পার্টির সাথে ইন্টিগ্রেট করবে। আমি বলছি তোমার কি এখানে কোনো অ্যাকাউন্ট আছে? আমার হুদাই, আমার এটা কিন্তু জিজ্ঞেস করার কোনো দরকারই ছিল না। ও অফার দেওয়ার পর আমি ঢুকে দেখতাম যে ওর এক্সেস আছে কিনা, না থাকলে আমি করে দিতাম, কিন্তু আমি কন্টিনিউয়াস একটা কমিউনিকেশন ওরকে রাখছি।
ওরে বাইর হইতে দেই নেই আমার সাথে, মানে আমার সাথে কথা বলতেছিস তুই আমার সাথে কথা বল, অন্য কোথাও তুই যেতে পারবি না, ব্যাপারটা হচ্ছে এটা কন্টিনিউয়াস কমিউনিকেশন। তুমি কি অ্যাকাউন্ট তৈরি করছো? সে বলছে ইয়েস। আচ্ছা ভাইয়া বলো। মানে ওই বায়ারটা তো নক দিছে ক্লায়েন্টের, যে যেটার কথা অর্ডার কি, তো আমার একটু আর কি প্রবলেম হচ্ছে, আমি কি সাপোর্টে যাব কি হ্যাঁ তুমি আপনার সাথে শেয়ার সাপোর্টে চলে করবো? যাও, সাপোর্টে চলে যাও, সাইদুল আছে, সাপোর্ট একটু কনভার্ট করে দিতে বলো। হ্যাঁ ওকে। ওকে ওকে। তো দেখো এই যে আমি বললাম টোটাল বাজেট এত, তুমি তোমার কন্টেন্ট শেয়ার করতে পারো, লোগো এবং স্কোয়ার স্পেসে অ্যাক্সেস দাও। ওকে। আচ্ছা তো স্কোয়ার স্পেসে মানে অ্যাকাউন্টে তোমাকে অ্যাক্সেস দেওয়ার জন্য সাবস্ক্রিপশন তো লাগবে। এইবার আমি তো জানি স্কোয়ার স্পেসে সাবস্ক্রিপশন লাগবে, আমি বলছি হ্যাঁ বেসিক প্ল্যানটা নিয়ে নাও তুমি। এবং তোমার এই যেহেতু তুমি অন্যান্য প্ল্যাটফর্ম থেকে নিতেছো, আমি বেসিক প্ল্যান ইজ গুড এনাফ। এই যে আমি ওকে অ্যান্টিসিপেশন মানে কি, সাজেশন দেওয়া, আইডিয়া দেওয়া, ভাই তুই এটা না এটা কর, বেসিক সাবস্ক্রিপশন কিন, ডোমেন ওখান থেকে কিনোস না সমস্যা নাই, তুই স্কোয়ার স্পেস থেকে কিন, ব্যাপারটা কি বুঝছো? এই যে অ্যান্টিসিপেশন, ওকে বেস্ট সাজেশন দেওয়া, ও চিন্তা করবে এই ছেলেটা তো আমার ভালো চায়। ওকে, সো হোয়াট ইজ ইউর ইনফরমেশন, আমি বললাম তুমি কি আমার ইমেল চাইতেছো? ইয়েস। আচ্ছা ফাইবার আপওয়ার্ক দোনো ক্ষেত্রে ইমেল দেখো, অফার দেওয়ার আগে, অর্ডার দেওয়ার আগে, আপওয়ার্কে অফার বা অর্ডার দেওয়ার আগে ইমেল দেওয়া যায় না। এখন ও বলতেছে আমি অ্যাক্সেস দাও আমাকে, তো আমি কেমনে দিছি দেখো তো, webbattalion@gmail.com। কেমনে লিখছি দেখো, জি স্পেস মেইল DOTCOM। ফাইবার আপওয়ার্ক দুখানেই ক্লায়েন্ট যদি ইমেল চায় ডাইরেক্ট ইমেল দেওয়া যাবে না। আপওয়ার্কে যাবে অফার অ্যাকসেপ্টের পরে, কিন্তু এখনো তো আমাকে অফার দেয়নি, অফার আরো পরে দিছে। দ্যাটস ওয়াই আমি ভেঙে ভেঙে এভাবে লিখছি, ফাইবারও তোমরা তাই করবা। এবার আমি ওকে প্রবলেমগুলো বলছি, ভাই স্কোয়ার স্পেসে কিন্তু এটা একটা প্রবলেম আছে, এটা একটা প্রবলেম আছে, এটা একটা প্রবলেম আছে। হ্যাঁ আচ্ছা তারপর ও বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ওর লোকেশন কয়টা, আমি বলছি একটাই, ঠিক আছে খুবই ভালো, একটা ভিডিও বানাই দিছি। ও বলছে হ্যাঁ একটা লোকেশনে আমার হবে। অলরাইট, আমি বুঝে গেছি আমার কাজ। এবং ইউ ক্যান হায়ার মি আওয়ারলি বা ফিক্স, তুমি যেমনি হায়ার করো আমি $350 নিব। সে বলতেছে যে এটা ম্যাপের একটা রেফারেন্স আছে, এটা একটু দেখতে পারো। আমি বলছি হ্যাঁ এটা আমি দেখছি, পারফেক্ট, এটা খুবই সম্ভব, পসিবল এটা করা। এবং আমি আমার ফাইনাল কোটেশন পাঠিয়ে দিছি যে ভাই এই হলো আমার কাজ, $এত 5 থেকে 7 দিন। স্টেপগুলো খেয়াল করো, ফার্স্টে আমি রিকোয়ারমেন্ট বুঝছি এতক্ষণ ধরে, তারপর আমি বাজেট বলছি, টাইমলাইন বলে দিছি, তারপরে আমি ওকে বলছি ভাই আমি প্রপোজাল পাঠাবো তোমাকে, এটা কাস্টম অফারের মতো, ফাইবারে যেরকম কাস্টম অফার পাঠায় ওরকম। এরপর এই যে আমি অফার পাঠাই দিছি, সে বলতেছে একটু সময় দাও আমাকে। এই যে আমি কোথাও যাইতে দিই নেই ওরে, অন্য কোনো ফ্রিল্যান্সারের সাথে কথা বলার সুযোগই নাই ওর। কোশ্চেনের পর কোশ্চেন করছি, কোশ্চেনের পর কোশ্চেন করছি। আচ্ছা ও বলছে হ্যাঁ আমি তোমাকে ইনভাইট পাঠাইছি, তুমি একটু দেখো তো। আমি বলছি একটু চেক করি, আমি অফার দেয়নি কিন্তু। আচ্ছা আমি বললাম ওকে গট ইট, আমি পাইছি, কিন্তু তুমি আমার যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দাও না, এটা তাহলে তো হবে না। ওয়েবসাইট এডিটরে অ্যাক্সেস দিচ্ছ, হবে না, আমাকে একটু অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দাও। সে তারপর আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে পারমিশন আপডেট করে দিচ্ছি। ওকে ব্যাস, রিফ্রেশ করছে, আমি বললাম পারফেক্ট ফাইন। আচ্ছা এবার বলতেছে যে ঠিক আছে আমি তোমাকে এখন ফান্ড করতেছি, ফান্ড করা মানে অর্ডার দিচ্ছি। তো অর্ডার দিছে, তো এই গাধা আবার কি করছে, অর্ডার দেওয়ার পর এ, মানে নর্মালি কি হয় 50% মাইলস্টোন দুইটা অ্যাড করছে আর কি, একটা $350 কাজ, তো এটা 175 আর একটা 175। তো নর্মালি কি হয় অর্ধেক কাজ করলে না আমাকে টাকা দিবে, তা আমার আগেই টাকা দিয়ে দিছে। তো যাই হোক অ্যাক্টিভেট করে এবং পেমেন্টও করে দিছে। হ্যাঁ মানে অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ মানে কি $175 আমি পেয়ে গেছি কাজ করার আগেই। আমি ওরে বললাম এই তুমি আমার আগে অর্ডার দিয়ে মানে টাকা দিয়ে দিছো কেন, আমি তো তোমার 50% কাজ কমপ্লিট করিনি। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে নো ইস্যু। তো ও বলতেছে আই হ্যাভ ট্রাস্ট ইন ইউ, প্লিজ ডোন্ট ব্রেক মাই ট্রাস্ট। আমি বলছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ, আই উইল ডেলিভার বেস্ট কোয়ালিটি। ব্যাস এবার দেখো আমার ছবি কন্টেন্ট টন্টেন্ট সব দেওয়া শুরু করছে। তা আমি আজকে কাজ শুরু করে দেবো। মানে স্টেপগুলো বুঝছো, আমি তোমার কেমনে বুঝাইলাম, মানে একটা ক্লায়েন্ট তোমার কাছে যখন আসবে, হ্যাঁ আমি পারবো বলে বসে থাকবা না, কোশ্চেন করো, কোশ্চেনের পর কোশ্চেন করার জন্য তোমাদের ওই কুইক রেসপন্স অপশনটা দেখাইলাম। কি কি কোশ্চেন করা যেতে পারে, ইনস্ট্যান্টলি তোমার মাথায় নাও আসতে পারে। আরে বিদেশে একজন মেসেজ করছে, ওরে আমি কি দিব রিপ্লাই, অনেকে ভয় পেয়ে যায়, অনেকে আকাশ থেকে পড়ে, কি রিপ্লাই দিবে বুঝতে পারে না। এই জন্যই আমি সেট আপ করে দিতেছি কুইক রেসপন্স। তারপরও যদি প্রবলেম হয় আমাদের জুম সাপোর্ট আছে 24 ঘন্টার, ওখানে চলে যাবা, ওখান থেকেই তোমাদের হয়ে মিটিং করে দিবে। হি ইজ মাই টিম মেম্বার, হি ইজ নট গুড ইন ইংলিশ, সো দ্যাটস ওয়াই আই এম কমিউনিকেটিং, বাট হি উইল ওয়ার্ক ফর ইউর ওয়েবসাইট, এভাবে কমিউনিকেশন করে দিবে।
সো আমি যখন ফ্রিল্যান্সার ছিলাম আমি চিন্তা করতাম ভাই আমি নতুন একটা ফ্রিল্যান্সার হিসাবে যখন শুরু করছিলাম 2012-13-তে এক যুগ আগে, তখন আমি আসলে কি কি প্রবলেম ফেস করছি। আমি চিন্তা করছি আমি কাজ পারি না পারি, আমি আসলে ক্লায়েন্টের সাথে মেসেজ করতে গিয়ে আমি ভয় পাইতাম। এই জায়গাগুলো ফিক্স করার জন্য তোমাদেরকে আমার সাপোর্ট টিম রেডি করে দিছি 24 ঘন্টা। ইউটিলাইজ দ্যাট। এবং সাপোর্ট টিম নিয়ে কারো কোনো কমপ্লেইন থাকলে যে ভালো সাপোর্ট দেয় নাই, কোনো প্রবলেম হইতেছে, আমি একটা ফর্ম দিয়ে দিব, এই ফর্মটা ফিল আপ করে দিবা ভাই, কমপ্লেইন ফর্ম, সোজা কথা। কারণ আমি তো 24 ঘন্টা মনিটর করতে পারবো না কে কোন জায়গায় ফাঁকিবাজি করতেছে, কে সাপোর্ট ভালো দেয় নেই। তোমরা মন খুলে লিখবা, যত কমপ্লেন থাকবে। আমি এতটা সময় সাপোর্টে গেছি, সাপোর্ট মেম্বারের নাম না জানলেও সমস্যা নেই, জাস্ট টাইমটা বলবা। সাপোর্ট ভালো দেয় নাই, কোন জায়গায় ভালো হয় নাই, কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, ফিডব্যাক দিবা। তখন আমি ওদের সাথে আবার বসবো, প্রবলেম সলভ করব, ঠিক আছে? তো যাই হোক, ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে অনেক কথা বললাম। ক্লায়েন্ট কমিউনিকেশন ক্লাসটা আসলে কি, কি মানে কি চাবি তোমার। আমি এরকম অনেক ফ্রিল্যান্সার পাইছি মানে দুর্দান্ত কাজ পারে, কিন্তু ক্লায়েন্টের কাজ কনভার্ট করতে পারে নাই। আবার ওই সেম ব্যাচের এমন এক গাধা ফ্রিল্যান্সার, ও কাজই পারে না, ক্লায়েন্ট কমিউনিকেশনে এক্সপার্ট, ধামায় কাজ নামাইছে, ওর ব্যাচমেট রে বলছে তুই আমার কাজটা করে দে, আমি তোরে 50% টাকা দিয়ে দিব। অ্যাকাউন্ট উঠায় ফেলাইছে, লেভেল 1 লেভেল 2, কিন্তু যে কাজ পারে ও বসে আছে। অনেক হয়েছে এরকম। সো ক্লায়েন্ট কমিউনিকেশন ইজ দ্য কি, একদম সোজা কথা। দ্যাটস ইট। কার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো।